के जब तुम साजना आंगना फूल खिले। বর্তমানে আমি নজরুল গীতির এ গ্রেড। প্রথম কথা, গান বাজনায় কোনো শর্টকাট হয় না, শর্টকাট কোনো রাস্তা নেই, যদি তাকে টিকে থাকতে হয়। নানান গান গাইতে গাইতে দেখলাম ভীষণ প্রেমে পড়ে গেলাম মান্নাদের গানে, এবং তারপর থেকে মান্নাদের গান নিয়েই এগিয়ে চলেছি। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। বিয়েটা কি প্রেম করে হয়েছিল না অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? না, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না। হ্যাঁ, গান শেখানো নিয়েই সে গান শিখতো আমার কাছে। তারপর দীর্ঘদিন গান শিখতে শিখতেই ভালো লাগা। কথা নয় আজ, কথা নয়, কথা নয়, কথা নয়, কথা নয়। একটা কাজকে আমি বারবার করলে সেটাও রেয়াজ। আমি হারমোনিয়াম বাজাতে একদমই পারতাম না, কারণ দাদা আমাকে সব জায়গা নিয়ে যেতেন, আমার সঙ্গে বাজাতেন। আমি দেখলাম যে আমাকে তো বাজাতে হবে, আমাকে তো গাইয়ে হতে হবে। আমি তো গাইয়ে হবার জন্য আমি তখন ছটফট করছি, আপ্রাণ চেষ্টা করছি। তখন আমি হারমোনিয়ামটা খুব বাজাতে লাগলাম। তাহলে কোনোদিন আপনার সাথে আপনার স্ত্রীর ঝগড়া হলে তাহলে গান গেয়েই তো আপনারা মানান একজনকে? ঝগড়া হলে কি আর গান হয়? তখন তখন গান হয় না। কেন গান হয় না? কত ফোন বেজে উঠলো, ফোন ধরলাম। হ্যালো, হ্যাঁ আমি অজয় চক্রবর্তী বলছি। আমার গোটা নমস্কার, আমাদের হ্যালো পৃথিবীর পডকাস্টে এবং আপনাদের নিজেদের চ্যানেল S2S মিডিয়ার এই হ্যালো পৃথিবীর পডকাস্ট প্রত্যেকবার সাকসেসফুল হয়। কেন জানেন তো? কারণ আপনারা বারবার আমাদের একইভাবে সাপোর্ট করেন এবং আমাদের এখানকার যে স্পেশাল কৃতি মানুষগুলো তাদের আমরা সাহায্য পাই, তাদের আমরা সান্নিধ্য পাই, এবং যখন আমরা অ্যাজ এ অতিথি তাদেরকে ডাকি তারা আমাদের ভালোবাসায় মন ভরে দিয়ে তাদের উপস্থিতি আমাদের দেন। এবং আমাদের সকলের চ্যানেলে S2S মিডিয়ার এই যে এন্টায়ার হ্যালো পৃথিবী পডকাস্ট, সেটা বারবার আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছে সৌহার্য কমিউনিকেশন বা সৌহার্য প্রিন্টস। ফর এনি কাইন্ড অফ প্রিন্টিং অ্যাট ইউর ডোর স্টেপ দের ইজ সৌহার্য কমিউনিকেশন অ্যান্ড সৌহার্য প্রিন্টস। আমাদের আজকের যে কৃতি মানুষটা আছেন, তিনি যখন এই গোটা সিউড়িকে বাংলার মানচিত্রে উজ্জ্বল জায়গায় নিয়ে যান, তখন না ছিল মোবাইল ফোন, না তখন না ছিল ইন্টারনেট, না ফেসবুক, না কিছু। তখন ছিল রেডিও। হ্যাঁ, ঠিক শুনেছেন, রেডিওতে তখন যদি কোনো শিল্পী গান গাইতেন তাকে বিশেষভাবে একটা দরজা দেওয়া হতো। এবং সেই একজন মানুষ যিনি আমাদের এই সিউড়ির মতন জায়গা থেকে গিয়ে সেইখানে গিয়ে গান গেয়েছেন, সেরকম একজন মানুষ, বা ডিডির যে প্রোডাকশনে গান গাওয়া বা বিভিন্ন জায়গায় গান গাওয়া এবং সিউড়ির নামটাকে বারবার নিজের গানের মূর্ছনায় উজ্জ্বল করে দিয়ে আসা, সেরকমই একজন মানুষ আজকে আছে আপনার আমার সকলে পরিচিত, সকলে ফেভারিট এই হ্যালো পৃথিবী পডকাস্টে। এবং শুরুতেই আমি নমস্কার এবং প্রণাম জানাই আমাদের শান্তব্রত নন্দন মহাশয়কে। এবং আমাদের শুরুতেই আজকের যে এই অনুষ্ঠানের যখন আমরা কল্পনা করেছি, চিন্তা করেছি, তখন বারবার আমাদের মাথায় এসে আপনার কথাতে একটাই জায়গা, যে আজ হয়তো রেডিও সম্বন্ধে লোকজনের অবগত অনেকটা কমে গেছে, কিন্তু বাঙালি কোনোদিন মনের প্রাণ থেকে রেডিওকে সরাতে পারবে না। কারণ বাঙালি দুর্গাপুজো সরাতে পারবে না, রেডিও সরাতে পারবে না। মোটামুটি সামনের রথ আসছে, বা রথ আমাদের পেরিয়েও যাবে যখন এটা হয়তো টেলিকাস্টিং হবে, সময় গোনা শুরু হয়ে গেছে। তাই রেডিওর যখন রেডিও থেকে প্রথম আপনি গান গাইলেন একজন সিউড়ির মানুষ হয়ে এখান থেকে ওখানে গিয়ে, সেই দিনকার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? তো সাংঘাতিক ভালো একটা এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে, প্রথম কথা, সালটা হচ্ছে 1987 সাল। 1987 সাল? আমি 87 সালে রেডিওতে পাস করি দুটো সাবজেক্টে, নজরুল গীতি এবং আধুনিক জ্ঞানে। সেই থেকে এখনো নিয়মিত গেয়ে চলেছি। 88 সালে প্রথম দূরদর্শনে অনুষ্ঠান। আর আমার দুর্ভাগ্য যে আমার প্রথম রেডিওর অনুষ্ঠান আমি শুনতে পাইনি। তার কারণ হচ্ছে, যেদিন ব্রডকাস্ট তার দুদিন আগে তখন প্রধানমন্ত্রী চরণ সিং মারা গেছেন। দিয়ে ওই যেটা হয় রাষ্ট্রীয় শোক,
পরে একদিন, ওটা আমাকে জানানো হবে না, কারণ হঠাৎ করে ওটা অফ হয়ে যায়, যেহেতু সেই প্রোগ্রামগুলো পরে ব্রডকাস্ট হয়, হ্যাঁ, কিন্তু ওদের আর্কাইভে থাকে। হ্যাঁ শিল্পীকে জানানো সম্ভব হয় না। হ্যাঁ। তো অনেকেই শুনেছেন, এবং সেই রেকর্ডিংটা আমি পাই, এবং সেই রেকর্ডিংটা আমি শুনি, সেটা হচ্ছে 87 সাল। 87 সালে? বাহ। তো এই মানে রেডিওতে যখন আপনি প্রথমবার গেলেন, এবার রেডিও তো তখন মানে ওখান থেকে ডাইরেক্ট রিলে হয়ে আমাদের এখানে সবাই শুনতে পেতো, তো 87 সাল মানে তখন আপনিও বেশ ইয়াং। হ্যাঁ। তো সেই সময় বাকি বন্ধু বান্ধব বা পরিচিত মহলে তখন সেখানকার সেই মুহূর্তের অ্যাপ্রিসিয়েশনটা কেমন ছিল, বা কোনো একটা স্মরণীয় স্পেসিফিক সেটার রিগার্ডিং কোনো একটা ঘটনা যেটা আপনার জীবনে আজও মনে আছে এবং খুব মানে উজ্জ্বলভাবে মনে আছে যখনই সেটা স্মৃতি মনে ভাবাই পড়ে? যায় না। প্রথম কথা যে কলকাতার সঙ্গে সিউড়ির কমিউনিকেশনটা ভীষণ খারাপ ছিল, ভালো উন্নত ছিল না। সকালবেলা বিশ্বভারতীর বাস ধরে আমোদপুরে গিয়ে, ট্রেন ধরে গিয়ে সেই অডিশন দেওয়া, 11টায় অডিশন টাইম। আমি হাওড়াতে নেমে লঞ্চ ঘাট পেরিয়ে চাঁদপাল ঘাটে নেমে হ্যাঁ। হেঁটে হেঁটে রেডিও স্টেশন যখন ঢুকছি 11:05, সেই ভোর সারা রাত প্রায় জেগে থাকা, হ্যাঁ। এবং বিধ্বস্ত একটা চেহারা নিয়ে ঢোকা। প্রথমেই তো গিয়ে যেখানে ওয়াশরুম, সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর যেখানে বসার ঘর, অডিশনের সময়। পরবর্তীকালে রেকর্ডিংয়ের সময়ও অনেক সময় এভাবে গিয়েছি, অনেক সময় আগের দিন গেছি। তো যাই হোক, এইভাবে পাস করার পরে তো একটা চরম একটা আনন্দের ব্যাপার, কারণ কলকাতা কয়ে, তার আগে যুববাণীতে অনেকেই অনেক শিল্পীরা গিয়েছেন। তো কলকাতা কয়ে এবং নজরুলগীতি সাবজেক্টে এবং আধুনিক গানে তখন আমার আগে কেউ গায়নি। আমি প্রথম এই দুটো সাবজেক্টে পাস করি, এবং পাস করে খুব চরম একটা সাকসেসফুল। তারপর তখন প্রথম রেডিও থেকে দেওয়া হয় বি গ্রেড। বি গ্রেডের পর 5 বছরের মধ্যে পরীক্ষা দিয়ে বি হাই গ্রেড করতে হয়, সেটাও করেছি। আর বি হাই গ্রেড হলে সেটা পার্মানেন্ট। বি গ্রেডটা 5 বছর তার আয়ু। বি হাই গ্রেড হওয়ার পরে আবার পরীক্ষা দিয়ে বর্তমানে আমি নজরুলগীতির এ গ্রেড। বাহ, এটা খুব 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 ভালো লাগলো, মানে এটা শুনে না গর্বে মনটা ভরে গেল, কারণ আমাদের সিউড়ির মতন একটা খুব পিছিয়ে লড়াই পড়া করে তো জায়গা, এক্স্যাক্টলি কলকাতার মতো জায়গায়। তারপরে যখন 97, 8, 9 এরকম সময়ে, 97 সাল থেকে 2005 সাল পর্যন্ত পর আমার সমস্ত চ্যানেলে, তখন টিভি চ্যানেল এসে গেছে, তখন এবং যে দূরদর্শনে, আমাদের কলকাতার দূরদর্শনে, মানে এখন যেটা ডিডি বাংলা, সেখানে প্রতিযোগিতা হতো গান শুধু গান। গান শুধু গানে সুযোগ পেলাম অডিশন দিয়ে। সুযোগ পাওয়াটাই তো বিরাট ব্যাপার। মফস্বল থেকে গিয়ে তারপর সেখানে সেমিফাইনাল অবধি উঠে, সেখান থেকে আমাকে কোনোভাবে, এটা সবাই জানে সিউড়ির, সেখানে কোনোভাবে সেই ট্রেন্ড আজও কলকাতায় চলে। আজও কলকাতাতে এই ছোট্ট শহর থেকে যাওয়া মানুষদের সঙ্গে একই রকম অত্যাচার করা হয়। তো সেমিফাইনাল থেকে আউট হই। পরবর্তীকালে 99-এ, ওইটা 99-এ, তার কিছুদিন বাদেই আমাকে ওই ট্রন ভিডিওর প্রোডাকশন ছিল, ট্রন ভিডিও থেকে আমাকে বলা হলো যে আমরা একটা মেগা ফাইনাল শো করব সেমিফাইনালদের নিয়ে। তখন আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই যাব, কিন্তু এগুলো খুব বিতর্কিত কথাবার্তা, তো কিন্তু নাম্বার অফ জাজেস থাকতে হবে বেশি, তা নাহলে আমি যাব না। কেন এটা আমার মনে হয়েছে। যাই হোক, তারপর 3-4 দিন বাদে আবার ফোন করা হলো যে হ্যাঁ তোমার প্রস্তাবে আমরা রাজি, তোমরা সবাই এসো, সেমিফাইনালিস্টরা সবাই আসো। সেবার তো আমি চ্যাম্পিয়ন। জয়তী, যে এখন জয়তী খুব নাম করেছে, আসলে কলকাতায় থাকাটা আমার হয়নি, এবং এখান থেকেই সব লড়াই করে করতে হচ্ছে। সেটা নানান কারণে, পরিস্থিতি, পরিবেশ, নানান কারণে কলকাতায় থাকা হয়নি। এখনো কলকাতার সঙ্গে নিত্য যোগাযোগ আছে, সমস্ত শিল্পীদের সঙ্গে ওঠা বসা, যাওয়া আসা, যোগাযোগ। কলকাতার নানান অনুষ্ঠানে আমি তো অনুষ্ঠানও করে চলেছি, তো থাকাটা হয়নি। বর্তমানে একটা ছোট ফ্ল্যাট
রয়েছে বলে যাওয়া আসাটাও বেড়েছে। হুম। তবে থাকা আপনার হয়নি। আপনার এই যে সিউড়ি থেকে কলকাতা ট্রাভেল করে যাওয়া, এবং আপনি হলেন মানে একজন সঙ্গীত শিল্পী এবং তার সঙ্গে একজন আই উইটনেস যে সিউড়ির কি বাজে অবস্থা অ্যাজ পার দ্য ট্রান্সপোর্টেশন। এখনো ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছোট্ট যদি আমি আপনাকে প্রশ্ন করি যে যদি সিউড়িতে ট্রান্সপোর্টেশনটা ভালো হতো তাহলে আপনার মতন যে শিল্পীদেরকে একসময় প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে, কারণ ট্রান্সপোর্টেশনের স্ট্রাগলটা খুব টাফ স্ট্রাগল, কারণ একটা কলকাতার আমাদের মানুষ বোলপুরের লোকরাও, রামপুরহাটের লোকরা, সাঁইথিয়ার লোকরা, বা আমোদপুরের আমোদপুরের লোকরা, লোকরা, এরাও অনেক ইজি কমিউনিকেশনে এক্স্যাক্টলি পায়, প্রচুর গাড়ি, ভালো ভালো গাড়ি। প্রচুর ট্রেন। কিন্তু আমাদের তো এটা একটা হ্যাঁ, এবার সেই জায়গায় দাঁড়িয়ে অসুবিধা। কলকাতায় কোনো একজন বাচ্চা যে পার্টিসিপেট করতে আসছে, সিউড়ি থেকে যে বাচ্চাটা যাচ্ছে, তার প্রথমে তো 6 ঘন্টা একটা তার শরীরের উপর ধকল গেল, এবং গোটা শরীরের সঙ্গে মনটাও ম্যাটার করে যে গানটা আমার গাইতে হবে, এবং মনের একটা বড় ফ্যাক্টর থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ট্রান্সপোর্টেশনটা কোনো সিউড়িতে ভালো হয়, তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখান থেকে আরো বেটার মিউজিশিয়ান বেরোতে পারে? নিশ্চয়ই নিশ্চয়ই, ট্রান্সপোর্টেশন তো একটা বিরাট ফ্যাক্টর, এবং সেটা উন্নত না হলে তো সব কিছুই পিছিয়ে থাকে। হুম হুম তো অবশ্যই শিল্পীদের ক্ষেত্রে, কন্টেস্টেন্টদের ক্ষেত্রে হুম এটা অনেক ইজি হবে, এবং অনেক বোল্ডলি তারা গাইতে পারবে বা যেতে পারবে। যাওয়া আসাটা ইজি হলেই তো অনেক সহজ হয়ে যাবে। তাও তো এখন অনেক বাস হয়েছে, হুম যেটা একটু কমফর্ট, যে আমাদের নামাচাপা করতে হয় না, ডাইরেক্ট কলকাতা যেতে পারছি। তো সেই সুযোগ তো তখন ছিল না। হুম, একদমই তাই। আমি এই জায়গাটাতে একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করছি, যখন বাচ্চাদের কথা হলো, আপনি গান শেখান এবং সেটা এখন নয়, বহুদিন ধরে আপনি গান শেখাচ্ছেন, এবং বহু মানে যারা কৃতিমান মানে গায়ক গায়িকা আমাদের সিউড়ির, আমি বলছি না যে তারা শুধুমাত্র আমাদের সিউড়িরই, এখন তারা সিউড়ি ছাড়িয়ে গিয়ে বিভিন্ন জায়গার সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছে। যে কৃতিমান গায়ক গায়িকা, প্রচুর কৃতিমান গায়ক গায়িকা আছে, তার শুরুর গুরু বা দ্বিতীয় গুরু জীবনে সেটা আপনি। তো সেই জায়গায় যখন সেই সকল মানুষগুলোকে আপনি দেখেন যে আরো বড় বড় স্টেজে গিয়ে গান গাইছে, তখন আপনার কিরকম ফিল হয় ভেতরে ভেতরে? ভীষণ আনন্দ হয়। এটা তো আমার একটা আহ, সাফল্য, হুম হুম যে তাদেরকে ছোট্টবেলা থেকে নানানভাবে, প্রথম কথা হচ্ছে শোনার অভ্যাস করা, ভালো গান শোনানোর অভ্যাস। এটা তো প্রথম থেকে আমাকে করতে হয়, এবং এখনও সবসময় বলি যে শোনাটা ভীষণ প্রয়োজন। হুম একটা মানুষের ভালো গান হয় 60% শুনে। হুম, কান আসল গুরু। হ্যাঁ, গান হচ্ছে আসল গুরু। তারপর 40% নিজের চর্চা, রেয়াজ, অভ্যাস, নিয়মিত অনুশীলন। কিন্তু শোনাটা হচ্ছে ভীষণ প্রয়োজন, হুম এবং সুস্থ গান শোনা অবশ্যই। সেটা আমার আমার কাছে যারা শিখেছে বা শেখে, এখনও শিখে চলেছে, যারা বড় হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিযোগিতায় বড় বড় জায়গায় গিয়েছে, তারা প্রত্যেকেই সুস্থ গান বাজনার চর্চা করে, এবং ক্লাসিক্যাল বেসটা তাদের ভীষণ ভালোভাবে ছোটোবেলার থেকেই তৈরি করার চেষ্টা করি, হুম হুম এবং আমি যতটুকু জানি তাদেরকে সেইভাবে তাদেরকে এগিয়ে দিই। এবং নানান জায়গায় প্রথমে তো একটু আমাকেই দেখাতে হয়, সেই জায়গাগুলো বলে দিতে হয়, হ্যাঁ সিউড়ির, জেলার, তারপর রাজ্যের, আস্তে আস্তে ধাপে ধাপে তারা এগিয়ে যায়, এবং কলকাতার বিভিন্ন জায়গায়, হুম। এবং অনেক ছেলে মেয়ে তারা তো এবার ভীষণভাবে এবার success। আপনি মোটামুটি 3 যুগের কাছাকাছি ধরে গানের সাথে পুরোপুরি পূর্ণভাবে যুক্ত, 3 যুগ প্লাস, যদি আমি খুব বাজে না কাউন্ট করে বলছি, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। তো এবার এই 3 যুগের মধ্যে আপনার কাছে প্রচুর লোক এসছে গান শিখতে, এবং গান শিখেওছে, ঠিক আছে? এবার গান শেখার মধ্যে আপনি আস্তে আস্তে প্যাটার্ন অফ মিউজিকের যে চেঞ্জটা, সেটাও আপনি দেখতে পেয়েছেন, এবং মানে আপনার যারা মানে ছাত্র বা ছাত্রী, তাদের মধ্যে গ্রহণ করার যে ক্যাপাসিটিটা, সেটার মধ্যেও চেঞ্জ দেখতে পেয়েছেন। যখন শুরুর দিকে, যেখানে আমাদের মাদার কালচারে এই গান বা গানের মানে বেসিক্যালি বলতে গেলে রবীন্দ্রসঙ্গীত বা নজরুলগীতি বা ক্লাসিক্যাল, মানে একদম আমাদের হার্ডকোর যেটা ক্লাসিক্যাল, সেগুলোর চর্চা একসঙ্গে প্রচুর পরিমাণে হতো। আস্তে আস্তে সেগুলো পেরিয়ে গিয়ে এখন এআই এর জামানাতে গিয়ে এখন ইলেকট্রো মিউজিক, অ্যান্ড ইট ইজ ভেরি কাইন্ড অফ, প্রত্যেকটাই গান, আমি কোনো গানকে বলতে পারি না যে সেটা খারাপ বা ভালো, সেটা বলার জন্য দর্শক বা শ্রোতা আছে। অবশ্যই। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এই যে ট্রানজিশনটা দেখেন, এবং আপনার ছাত্রছাত্রীর মধ্যেও সেই ট্রানজিশনটা দেখেন, ধৈর্য কমে যাচ্ছে আস্তে আস্তে ছাত্রছাত্রীদের মধ্যে, যে আমি আজকে এলাম, কালকে আমার একদম স্টেজ চাই। তো এই জিনিসটাকে আপনি কেমন ভাবে হ্যান্ডেল করেন, বা এটা কি আদৌ শুভকর আমাদের সঙ্গীত দুনিয়াতে, না প্রথম শুভকর কথা, না? গান বাজনায় গান বাজনায় কোনো শর্টকাট হয় না। হুম, শর্টকাট কোনো রাস্তা নেই। যদি তাকে টিকে থাকতে হয়, হুম তাহলে কিন্তু শিখতে হবে,
খুঁটিনাটি জানতে হবে এবং অনুশীলন 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 অনুশীলন, এর বাইরে কোনো রাস্তা নেই। হ্যাঁ, হয়তো অনেকে খুব সামান্য অনুশীলন করে কোনো বড় জায়গায় গেল, কিন্তু সেগুলো থাকে না, কারণ নিজের শিক্ষাটা যদি না থাকে তাহলে সেগুলো আস্তে আস্তে চলে যায়। সুতরাং আমি প্রত্যেককেই বেসটা আগে তৈরি করো। আমার কিন্তু কোনো স্টুডেন্টকে কোনো বাধা নেই যে এখন গান গাইবে না, কি এই গান গাইবে না, সেই গান গাইবে না, সমস্ত ধরনের গান। হ্যাঁ, অবশ্যই রুচিশীল, বাড়ির পরিবেশের সঙ্গে, স্কুলের সঙ্গে, পাড়ার সঙ্গে, পাশের বাড়ির সঙ্গে মানানসই গান বাজনা শোনো এবং করো। তো করছে তো, কেউ তো বিপথে গিয়ে আজে বাজে গান সেইভাবে নিচ্ছে না বা করছে না। আমার কাছে অন্তত পক্ষে যারা আসে তারা সুস্থ গান বাজনাই করে এবং ঠিক পথেই আমি তাদেরকে নিয়ে যেতে পারি। এখন শ্রোতারা বোঝেন, শ্রোতারা জানেন, শিউরির লোক জানে। এবছরেই আমার একটি ছাত্রী একদম গ্রাম থেকে আসে, রাত্রি দাস, যে সমস্ত জোনাল কম্পিটিশনগুলো হয় সেখান থেকে সলিল চৌধুরীর যে গানের উপর যে প্রতিযোগিতা হলো, সমস্ত জোন থেকে, তারপরে ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে স্টেট লেভেল, তো এগুলোর থেকে গিয়ে 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 ও স্টেট লেভেলে ফার্স্ট হয়েছে হিন্দি গানে। সলিল চৌধুরীর হিন্দি গানেও ফার্স্ট হয়েছে। এটা তো একদম গ্রাম থেকে আসা মেয়ে এবং ভীষণ খুব সিনসিয়ার। ও অনেক দিনই আমার কাছে আসছে। তো এটা তো ভালো লাগে। আরও তো অনেক ছেলেমেয়েরা কলকাতায় গিয়ে সাকসেস হচ্ছে। তো এবার রিসেন্ট ওর কথাটা বললাম, একদম টাটকাটা, হাতে করা, হাতের মুখে ঘটনা সবে ঘটলো। এরকম তো অনেক ছেলেমেয়েরা যাচ্ছে কলকাতায়, সাকসেস হচ্ছে। আপনার একটা আমরা জিনিস শুনতে পাই যে আপনি অনেক বড় বড় আর্টিস্টের সঙ্গে যুক্ত এবং আপনার মানে প্রচেষ্টায় আমরা শুরুতে অনেক বড় বড় আর্টিস্টকে শো করতে দেখতে পাই, কিন্তু সেই শোগুলোতে আমরা দেখতে পাই যে সেই মানে যেটা মূল আকর্ষণ আর্টিস্ট, সে প্রচুর লাস্টে নামছে শো করতে, তার আগে আপনার পুরো স্কুল এন্টায়ার প্রোগ্রাম সব কিছু চলছে। তো এটার কারণ কি? যে আপনার ক্ষমতা যে সেটার প্রদর্শন, না শুধুমাত্র আপনি চান যে আপনার যে বাচ্চাগুলোকে আপনি তৈরি করছেন তাদের যে মঞ্চের যে ভীতিটা সেটা কাটুক, মানুষ একটু সুযোগ দেখ তাদেরকেও যে একজন গায়ক হয়ে ওঠার? কারণ গায়ক শুধুমাত্র গান গাওয়া নয়, অনেক কিছু লাগে গায়ক হতে বা গায়িকা হতে। কোন জিনিসটা আপনার ফ্যাক্টর? এটার ফ্যাক্টর, এটা কারণ অনেকগুলো। এক নম্বর, যে তাদেরকে বড় মঞ্চে গাওয়ানো, তাদের একটা অভ্যস্ত হওয়া, যেখানে অজয় চক্রবর্তী আসছেন, পণ্ডিত অজয় চক্রবর্তী আসছেন, মান্না দে আসছেন, হৈমন্তী শুক্লা আসছেন, কৌশিকী চক্রবর্তী আসছেন, অনুপ জলোটা আসছেন, সেখানে সেই মঞ্চে তাদের একটা শেয়ার করা একটা বিরাট একটা সৌভাগ্যের ব্যাপার, তাদের কাছে একটা বিরাট স্বপ্নের মতো ব্যাপার যে ওই মঞ্চেই তারা গাইবেন এক্ষুনি। আবার সেই সব শিল্পীরা কোথায় গান গাইতে আসছেন, সেখানে কি ধরনের গান বাজনা হচ্ছে, সেটাও তো তারা দেখতে পান। যে আমি এখানে যেখানে গাইবো সেখানে ছেলেমেয়েরা এরকম শিখছে, এরকম গান বাজনা করছে। এবং এরকমও পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি, তবলার লহরা, কিছুদিন আগে মারা গেলেন, উনি খুব অল্প বয়সে চলে গেলেন। কৌশিকী চক্রবর্তী এবং শুভঙ্কর ব্যানার্জির লহরা ছিল সেবার। তো উনি মঞ্চে উঠে প্রথমেই বললেন, এটা আমার কাছে বিরাট পাওয়া, বললেন যে ছেলেমেয়েরা, এখানকার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যেভাবে বসে হাতে তালিখালি দিয়ে গান গাইলো, এটা আমাকে অবাক করে দিয়েছে। এবং আমি পৃথিবীর অনেক জায়গায় অনুষ্ঠান করতে গেছি, একমাত্র শ্রুতিনন্দন ছাড়া এইভাবে বাচ্চাদেরকে বসে হাতে তালিখালি দিয়ে গান গাইতে আমি কোথাও দেখিনি। তো এটা তো বিরাট পাওয়া। তারাও তো দেখছেন যে এখানে আমি কি কাজ করছি, বা ছেলেমেয়েরা কি কোন ভাবে বড় হচ্ছে, কি কি শিখে তারা এগোচ্ছে। এই অনুপ জলোটাজিও ভীষণ নাম করে গেলেন। তার সঙ্গে যিনি তবলা বাজাতে এসেছিলেন তিনিও বললেন যে কি, তিনিও খুব নাম করা লোক, পণ্ডিত প্রদীপ ঘোষ। তো তিনিও বললেন যে কি সাংঘাতিক একটা
অনুষ্ঠান করলেও ওরা বাচ্চারা একটা ক্লাসিক্যাল বন্দিশ, সেটাকে তান সরগম, ওগুলো অসাধারণ। তো এইগুলো তো অবশ্যই আমাদের সিউড়ির লোকজন কি গান বাজনা করছে এটা তো তাদের দেখাও দরকার। তাদেরও তো একটা যে এখানে গান বাজনাটা হয়, কেন দেখাবো না? হ্যাঁ, হয়তো শ্রোতারা অনেকে কিন্তু বিরক্ত হন, আবার যাদের ছেলেমেয়েরা পারফর্ম করেন তারা কিন্তু খুব খুশি হন যে আমাদের ছেলেমেয়েরা একই মঞ্চে গাইছে। একদমই তাই। এবং আপনার জন্য একটা আমি ছোট্ট জিনিস শেয়ার করি, যেটুকু আমার কাছে তথ্য, সেটা হলো এই গোটা বীরভূম জেলার সিউড়ি বাদ দিয়ে, না মানে বোলপুরে যদি আমি পুরো শান্তিনিকেতন বা বিশ্ববিদ্যালয় বাদ দিই, তো বোলপুরের ওই বাকি যে পাটটা পড়ে থাকে, বা রামপুরহাট বা দুবরাজপুর বা সাঁইথিয়া, এত মানে সঙ্গীত চর্চার কোথাও হয় না সিউড়িতে যে পরিমাণ হয়। হ্যাঁ ঠিক আছে, এবং মানে বোলপুরের শান্তিনিকেতন বা বিশ্ববিদ্যালয় পুরো বাদ যদি দিই, হ্যাঁ ঠিক আছে, প্রাইভেটলি ওন বা এরকম ভাবে এত সঙ্গীত চর্চা কোথাও হয় না। এবং বিভিন্ন রকমের মিউজিক, আপনি সিউড়িটা এমন একটা জায়গা যেখানে সব রকমের মিউজিশিয়ান, সব রকমের মিউজিক, একদম সব রকমের গান পাওয়া যায়। ভীষণ কালচারাল জায়গা সিউড়ি, খুব সাংস্কৃতিক দিক থেকে ভীষণ এগিয়ে। শুধুমাত্র আমাদের ট্রেন নেই বলে আমরা একটু দূরে পৌঁছাতে পারি না, এটা হলো হ্যাঁ, অসুবিধা। তা তো সত্ত্বেও কিন্তু এখানকার ছেলেমেয়েরা সেই লড়ে লড়াই যাচ্ছে। করে করে যাচ্ছে সব। একদম একদম। তো আপনার এরকম তৈরি মানে যে ছাত্র বা ছাত্রীরা, এদের সাথে আপনার জীবনে ঘটা কোনো একটা বিশেষ ঘটনা আমরা একটু জানতে চাইছি। বা আপনার কাউকে গান শেখাতে আপনি গেছেন, তার সাথে বিশেষ কোনো ঘটনা আপনার ঘটেছে, বা গান শেখাতে গিয়ে কোনো বিশেষ ঘটনা ঘটেছে, এরকম কোনো একটা ঘটনা? এরকম তো অনেক ঘটনাই ঘটে যে একটা যদি আমরা শুনতে পাই। একটা কোনো কিছু তাকে শেখাতে গেছি মানে এখন তো কোথাও যাই না, হুম আগে গেছি, হুম গিয়ে শেখানোর ব্যাপারটা ছিল। এখন বাড়িতে শেখাই এবং আমার স্কুলে শেখাই। হুম হুম আর বাইরে দু জায়গায় যাই আমি, একটা হচ্ছে বক্রেশ্বর থার্মাল পাওয়ার, হুম আর দুর্গাপুরে একটা ক্লাস করি। হুম হুম আর এখানে তো আমার বহরমপুর থেকেও স্টুডেন্ট আসে, দুর্গাপুর থেকেও স্টুডেন্ট আসে, বর্ধমান থেকেও আসে, জেলার বিভিন্ন জায়গা থেকে তো আসেই। হুম আর অনলাইন ক্লাসও হয় সেখানে, বিদেশের থেকেও ক্লাস করে। হুম। তো আমি সেটা আসছিলাম একটু পরেই। হ্যাঁ, তো দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, বিদেশের এখন রিসেন্ট একটা বাচ্চা শিখছে সুইজারল্যান্ড থেকে। হুম যাই হোক, এইভাবে এইভাবেই এগিয়ে যাচ্ছে আমাদের গান বাজনা। এবার শেখাতে গিয়ে তো নানান অভিজ্ঞতা, কেউ কোনো জিনিস খুব সহজে, আমি ভাবলাম সে পারবে কি না, সেটা করতে গেলাম তো খুব সহজেই পেরে গেল। আবার কোনো জিনিস কিছুতেই হচ্ছে না, তখন তাকে খুব বকাবকি করছি, তারপরে হয়তো হলো, হুম একটু কান্নাকাটিও হলো, একটু হয়তো মেরেও ফেললাম। হ্যাঁ, তো তাদের কাছে কাজটা আদায় করার জন্য এগুলো তো করতে হয় বা চলে আসে। হুম, তো এরকম তো সবসময় এই আপনার অভিজ্ঞতা মেয়েও ছিল। গান গায় আমরা জানি, এবং আপনার মেয়েও বেশ মানে কয়েকটা চ্যানেলেও সেই জায়গায় গেছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মেয়েকে পুরোপুরি গজল বা পুরোপুরি একদম মানে হার্ডকোর ক্লাসিক্যালের দিকে ডাইভার্ট করে আরো বেশি ওকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কোনো চেষ্টা করছেন না? না কোনো প্ল্যানিং আছে যেটা আমরা জানি না ভবিষ্যতে? প্রথম কথা হচ্ছে যে ও তো ক্লাসিক্যালটাই বেশি ভালোবাসে হ্যাঁ। এবং সেইভাবে ও নিজেকে তৈরিও করছে। হুম হুম এখন যেটা ওর, আমি খুব কম বয়স থেকে চেয়েছিলাম, সেটা তখনও সেইভাবে করেনি, কিন্তু এখন ও প্রায় প্রায় 1 বছর হতে চলল, ওর একটা রেয়াজে নেশা এসছে এবং অন্ততপক্ষে সারাদিনে 7-8 ঘন্টা হুম একা শোনা, 5 ঘন্টাও বসে রেয়াজ করছে। এবং যেটা আমি বহুদিন ধরে চাইছিলাম, যেটা আমিও করেছি, সারা রাত রেয়াজ করেছি, হুম তো সেটা ওর এখন সেই নেশাটা ওর জেগেছে। এবং ওর তো ভবিষ্যৎ ও নিজেও ভাবছে, আমিও নানান রকমভাবে ভেবে চলেছি। এখন মুশকিল হচ্ছে ওই তো মফস্বলে আমরা থেকে যতটুকু করা যায় নানানভাবে এগোবার চেষ্টা করছি, হুম। নানানভাবে করে যাচ্ছি। আমরা এটাও জানি যে ও আপনার রেডিওতেও গাইছে, হ্যাঁ রেডিওতেও দুটো গিয়েছে। সাবজেক্ট। হ্যাঁ, আমি সেটাতেও যাবো। আপনার স্ত্রীও গান গায়, আপনিও গান গান, আপনার মেয়েও গান গায়, মোস্ট প্রবাবলি আমি যদি খুব ভুল না করছি আপনার দাদাও গান গায়, হ্যাঁ, ঠিক আছে। তো দাদার কাছে তো আমাদের পরিবারের সঙ্গীত শুরু। সেটা সেটাতেই যাওয়ার চেষ্টা করছিলাম। তো সেই সেই শুরুর গল্পটা কি, এবং আপনার বাড়িতে আপনারা যে কজন ভাই হচ্ছেন
তাদের প্রত্যেকের মধ্যেই এই সঙ্গীত চর্চার একটা ভাব ছিল, যদিও মানে তার পরবর্তীতে গিয়ে তারা অনেকে বিভিন্ন বিভিন্ন রাস্তায় এগিয়েছেন এবং তাদের সাকসেস পেয়েছেন। তো এই ছোটবেলাকার যে লাইফটা, এবং আপনি একটা শুরুর বেশ পুরনো পাড়া থেকে বিলং করেন, যেখানে স্টিল আজও গেলে একটা পুরনো হেরিটেজ, একটা কালচার আমরা ফিল করতে পারি, এবং আপনার বাড়ির পাশে একটি গানের স্কুলও আছে, যেটাতে আজও সকালে মানে ওই রাস্তায় হাঁটলে ওই একটা আমেজ পাওয়া যায় যে কেউ না কেউ রেয়াজ করছে, কোথাও না একটা তানপুরা পাচ্ছে। তো এই এই যে একদম ছোটবেলাটা ছিল, শান্তপ্রত নন্দনের যে একদম ছোটবেলাটা ছিল, সেই ছোটবেলাটা কেমন ছিল, বা বন্ধু বান্ধব কেমন ছিল, বা সেই সময় আপনি কি করতেন, বা সেই সময় খেলাধুলো কি ছিল? ছোটবেলাটা খুব মজার। সব থেকে মজার কি জানো, আমি প্রথম আমার মঞ্চ আমার মনে পড়ে না, আমি জানি না। তখন তো এত রেকর্ড ব্যাপার রেখে দেওয়ার ব্যাপার ছিল না, রেকর্ড করে রেখে দেওয়ার। অতএব আমি আমার প্রথম মঞ্চ জানি না, আমি কবে থেকে গান গাইছি জানি না। আমার যখন থেকে গান গাইতে শুরু, তখন গুরু কিন্তু রেডিও, যেটা তুমি একটু আগেই বললে। তখন সারাক্ষণ রেডিও বাজতো বাড়িতে, এবং রেডিও শুনে 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 নানান গান সেই শুনে শুনে তোলা। সন্ধ্যা মুখার্জি গান, তখন তো মেয়েদের গান, কারণ গলাটা তখন ফিমেল টোন হয়ে আছে। সন্ধ্যা মুখার্জি, আরতি মুখার্জি, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এদের গান শুনে বড় হওয়া। মেল ভয়েসদের তো আছেই। তখন সেটা দেখে আমার মেজদা সুব্রত নন্দন আমাকে দেখে আমাকে নিয়ে বসতে শুরু করে, এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন জায়গায় নিয়ে যায়। সেটা তখন আমার কত বয়স আমার জানা নেই, তবে অবশ্যই বিলো 6। ওকে, আমি এইখানটাতে একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছি। আপনি ফর আ লং টাইম বীরভূম জেলাতে, আমার এখনো জ্ঞান তো মনে পড়ে না, এবং আমার যারা পেরেন্টস তাদের থ্রু আমি যেটুকু জানি আপনার সম্বন্ধে, বা আমি আপনাকে যেটুকু দেখেছি, মানে বিং আ লং টাইম বীরভূম জেলাতে আপনি এমন একজন মানুষ ছিলেন, গায়ক বা গান গাওয়ার যে জায়গাটা, সেটা বাদ দিয়ে আপনি মানে এখনকার লোকজন যে সকল বলে আনন্দন স্বামী দুর্দান্ত এ বাজায়, কিন্তু আপনি একসময় দুর্দান্ত হারমোনিয়াম বাজাতেন। মানে একসময় না, এখনো আপনি বাজান হয়তো, আমার জ্ঞানে নেই, এবং খুব দ্রুততার সঙ্গে বাজাতে পারতেন। এখন যে মানে লোকজন সকল বলে বিপিএম অ্যান্ড দ্য টেম্পো উই ক্যান চেঞ্জ দ্য স্কেল, সেই সময় আপনি মানে ওই যে স্পিডে হারমোনিয়াম বাজাতেন, এবং প্রত্যেকটা নিখুঁত বাজতো। এই স্কিলটা কি ওই 6 বছরের বাচ্চাটার ওখান থেকে ছিল, না এটা নিজের অভ্যেস? না, আমি হারমোনিয়াম বাজাতে একদমই পারতাম না, কারণ দাদা আমাকে সব জায়গা নিয়ে যেতেন, আমার সঙ্গে বাজাতেন, এবং আমি গাইতাম। এবার ক্লাস 7 যখন পড়ি, তখন দাদা ট্রান্সফার হয়ে গেল। দাদা কালেক্টরেতে চাকরি করতেন, দাদা ট্রান্সফার হয়ে গেল হাওড়া। তখন আমার প্রোগ্রাম সব আস্তে আস্তে কমতে লাগলো। তখন স্কুলে মাস্টারমশাইরা বাজিয়ে দিতেন। স্কুলে ছিলেন বাগচিবাবু, স্কুলে তারপর এলেন সুবীর ব্যানার্জি, তারাও আমাকে নিয়ে খুব স্কুলের অনুষ্ঠানগুলোতে হারমোনিয়াম বাজিয়ে দিতেন। আস্তে আস্তে আমার গান গাওয়াটা কমে গেল, অনুষ্ঠান কমে গেল, এবং জেলা স্কুলে যেহেতু পড়তাম, সেহেতু বাবাও খুব একটু রাশ টানলেন যে অত একটা ভালো স্কুলে চান্স পায় না। তখন তো জেলা স্কুলে চান্স পাওয়াটা একটা বিরাট ব্যাপার ছিল। তো তুমি চান্স পেয়েছো, অতএব তুমি পড়াশোনা করবে। যাই হোক, জেলা স্কুলেও ভালোভাবেই প্রথম 5-6 মধ্যেই ছিলাম, প্রথম সারির ছাত্রই ছিলাম। তো তখন একটু অনুষ্ঠানে ভাটা পড়লো। মাধ্যমিক দেওয়ার পরে আমি দেখলাম যে আমাকে তো বাজাতে হবে, আমাকে তো গাইয়ে হতে হবে। আমি তো গাইয়ে হবার জন্য আমি তখন ছটফট করছি, আপ্রাণ চেষ্টা করছি। তখন আমি হারমোনিয়ামটা খুব বাজাতে লাগলাম। দিয়ে আস্তে আস্তে তখন আমার গলা ভেঙেছে, ট্রানজিশন চলছে, তখন পেরিয়ে গেছে। তখন আমার গলাটা আস্তে আস্তে তৈরি করছি আমি, যে গলাটা ভারী হয়েছে, সেটা কিভাবে কোন স্কেলে গাইবো, সব নিজের চেষ্টা। তখন মেজদা নেই, আমার তখন কোনো গুরু নেই মাথার উপর। তারপর এইগুলো করতে 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 তখন প্রোগ্রাম শুরু হলো। আবার আস্তে আস্তে নানান গান গাইতে গাইতে দেখলাম ভীষণ প্রেমে পড়ে গেলাম মান্নাদের গানে, এবং তারপর থেকে মান্নাদের গান নিয়েই এগিয়ে চলেছি। পরবর্তীকালে নজরুল গীতিকে ভালো লাগলো, এবং স্বর্গত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে কিছুদিন যাবার সুযোগ
পেয়েছিলাম। আপনি তো মোস্টলি পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছেও শিখেছেন। হ্যাঁ, শিখেছি না, আমি 2001 সাল থেকে শিখে চলেছি, এবং এটা হচ্ছে 25 সাল। আমি 24 বছর ওনার কাছে আছি, এবং ওনার ছত্রছায়ায় থেকে আমি ধন্য। স্বনামধন্য চিকিৎসক সুবোধ সাহার নামাঙ্কিত একটি অত্যাধুনিক মাল্টি স্পেশালিটি হাসপাতাল তার প্রিয় শহরেই। তাই আর দূরে যাবেন কেন, সিউড়িতেই পাবেন আপনার সুরক্ষার সমস্ত ধরনের প্রতিশ্রুতি। ডাক্তার সুবোধ সাহা হাসপাতাল, আপনার সুরক্ষার প্রতিশ্রুতি, একেবারে আপনার পাশে। তো যখন আমরা একটা এরকম আপনার মতো মানুষকে পেয়েছি এবং যার কাছ থেকে আমি এত সুন্দর একটা জিনিস শুনলাম যে শিখছি না, শেখা চলছে, একদম। কারণ এই একটা আমার জিনিস আমার যখন থেকে আমি গুরু ধরেছি, সেটা হচ্ছে কলেজের পাস করার পর ক্লাসিক্যাল গুরু গৌর দাস, এবং তার কাছে আমার উচ্চাঙ্গ সঙ্গীতের ভালো লাগা, ওনার কাছে কি অসাধারণ গাইতেন, মিষ্টি কণ্ঠস্বর ছিল, তার মধ্যে অপূর্ব গান, এবং ক্লাসিক্যালের একদম সব কিছু ওনার দারুণভাবে আমাদেরকে শিখিয়েছেন। এবং সেই শিক্ষা নিয়ে তারপর গেলাম পণ্ডিত জগদীশ প্রসাদ, তিনি হচ্ছেন একটা অল ইন্ডিয়া ফেমাস লোক, তার কাছে 11 বছর শিখেছি। তারপর বর্তমান গুরু, তিনি তো আমাকে ভীষণ ভালোবাসেন, ভীষণ স্নেহ করেন, এবং নানানভাবে অনেক জায়গায় পাঠিয়েছেন। যেমন ধরো ডোভারল্যান্ড কম্পিটিশন, ট্যালেন্ট হান্ট কম্পিটিশন, সেখানে প্রিলিমিনারি স্টেজে জাজমেন্ট করার জন্য গুরুজি বললেন যে আমি বলে দিয়েছি তোর নাম, ফোন করবে, ওরা বেশি টাকা পয়সা দেয় না, কিন্তু যাবি, একটা বড় মঞ্চ, সেখানে যাবি। তো সেখানে আমি জাজমেন্ট করে এসেছি, যেখানে পরবর্তীকালে আমি জানতাম না তো ওখানে কী হয়। তার পরবর্তীকালে দেখে, যেখানে মেয়েকে আমি পাঠিয়েছিলাম, ও 2015-তে, এটা একটা অল ইন্ডিয়া লেভেলের কম্পিটিশান, যেখানে আমি দেখেছি বাইরের থেকে অনেক রাজ্যের থেকে ছেলেমেয়েরা আসে। মেয়ে 2015-তে রাগ প্রদান ভজন দুটো সাবজেক্টেই ফার্স্ট হয়, এবং 2017-তে খেয়ালে ফার্স্ট হয়। তো ডোভারল্যান্ডের 3টে স্ট্রিমেও লাস্ট ইয়ার অনির্বাণ ব্যানার্জি ও ডোভারল্যান্ডে খেয়ালে পজিশন পেল। এরকম বহু বড় জায়গায় গুরুজি পাঠিয়েছেন, এবং গুরুজির কাছে ঢোকার সব থেকে বড় একটা স্মরণীয় দিন আমার, তুমি হয়তো প্রশ্নটা করবে আমার। হ্যাঁ, অবভিয়াসলি আমার এই প্রশ্নটা আছে। আমার জীবনে স্মরণীয় আপনার দিন, স্মরণীয় আপনার স্মৃতি, স্মরণীয় আপনার খাবার, স্মরণীয় প্রথম দেখা আপনার ভালোবাসা, এবং স্মরণীয় আপনার সেই বন্ধুত্ব যেটা আজও আপনার সঙ্গে চলে যাচ্ছে। স্মরণীয় দিনটা কি বলবো? হ্যাঁ, একদম। আমার স্মরণীয় দিন, অ্যাকচুয়ালি আমার এখন একটা যেটা লোভ হচ্ছে, আমি একটু ইমপেশেন্ট হয়ে পড়ছি, সেটা হলো একটা গান শোনার। আচ্ছা, ঠিক আছে, কারণ আমার দর্শকরাও নইলে আমাকে ছাড়বে না যে আমি আপনাকে পেয়ে এতক্ষণ ধরে শুধু আমি কথা বলে যাচ্ছি, কারণ আমি একজন নিজে বাচিক শিল্পী, তো আমার কথা বলতে ভালো লাগে। এবং আপনার মতন যারা কৃতিমান, আমাদের এই সিউড়ি বা বীরভূম জেলার কৃতিমান, আমাদের এখানকার একটা অসুবিধা আছে জানেন তো, যে গায়ের মধু আর ভিন গায়ের মধুসূদন, ঠিক আছে। কিন্তু এই জায়গাটা নতুন যে জেনারেশন, তারা চায় যে এরকম কোনো মানুষের হাতটা ধরে একটু রাস্তাটা দেখতে। একদম ঠিক আছে, গুরু সাধনার শুরুটা হাতে কপালে হাত দিয়ে দেখিয়ে দেয় এক চলকের জন্য যে তুমি যাবে ওখানটাতে। কিন্তু সে গুরুর যদি সে মার্গটা বা সে রাস্তাটা আমরা দেখাতে পারি থ্রু আমাদের এই পডকাস্ট, তাহলে আমরা জানবো আমাদের অনেক বড় কাজ হচ্ছে। তো সেই জন্যই আপনাদের মতন কৃত্রিমান মানুষদেরকে আমরা বারবার অনুরোধ করি যে দয়া করে আমাদের একটু মূল্যবান আপনাদের সময়টা দিন, যাতে করে আমরা আমাদের প্রচেষ্টাই করতে পারি। তাই আমি একটা ছোট্টকে অনুরোধ করে নিয়ে একটা গান যদি আমি শুনতে পাই, দেন আইল গো উইথ ইউর অল দ্য মেমোরিজ। প্রথমেই আমি S2S মিডিয়াকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য। তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে, তোমাকে অসীম ভালোবাসা, আর শ্রোতাদেরকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, বড়দেরকে প্রণাম। আমি একটা গান গাই আজকে, এই গানটা খুব মনে হচ্ছে গাইবার উপযুক্ত গান।
হা 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 Sani da ma ga ma pa ma pa da ni da pa ma pa ga ma ga re sa ni da ga ma pa ni da pa da ni da pa ma pa ga ma pa ni da pa ma pa ga ma ga re sa ni da কথা নয় আজ কথা নয় কথা নয় আজ কথা নয় প্রেয়সী কথা নয় আজ কথা নয় সব কাজ ফেলে দিয়ে গান নিয়ে সুর নিয়ে সব কাজ ফেলে দিয়ে গান নিয়ে সুর নিয়ে আজ এসো মুখোমুখি বসি আজ এসো মুখোমুখি বসি কথা নয় আজ কথা নয় কথা নয় কথা নয় আজ কথা নয় জানি আমি জানি বেশিক্ষণ ধরে জানি আমি জানি দুটি চোখ ভরে দেখলে তোমাকে বেশিক্ষণ ধরে জানি আমি জানি জানি আমি জানি 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 আমি জানি দুটি চোখ ভরে দেখলে তোমাকে বেশিক্ষণ ধরে কিছু ভুল হয়ে যাবে হয়তো আমার কিছু ভুল হয়ে যাবে হয়তো আমার আমি তখন হব দোষী আমি তখন হব দোষী কথা নয় আজ কথা নয় কথা নয় কথা নয় আজ কথা নয় দিনে দিনে চাঁদ পূর্ণিমা হলো রূপসী জোছনা আকাশে ছড়ালো নিনি নিজানি পামা ga 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 ma ga sa ni sa ga ma pa ni da ni da ni pa ni da pa da sa ga sa ni da pa ma ga re ga sa এই তো গান বাহ, সাধু সাধু। কিন্তু এই গানটা শুনে আমার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে। হ্যাঁ, যদিও আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, আপনার ডায়েরিটাতে যে সালটা লেগেছে সেটা আমার জন্মের বয়স। তো সেই জায়গায় মানে প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েও একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, এবং মানে করতে ইচ্ছে করছে দুটো কারণে। কারণ আপনি একজন শিল্পী, আপনি একজন আর্টিস্ট, আমি হয়তো কিছুটা সেই রাস্তায় হাঁটার চেষ্টা করি, তাই কোনো একটা মর্মে গিয়ে আমি আপনার সঙ্গে সেই মনস্তাত্ত্বিক জায়গাটা শেয়ার করতে পারি। দেখুন, একটা সুন্দর ভালোবাসার জিনিস যদি কেউ কোনোদিন সেই ইমোশনটা না ফিল করেছে, তাহলে সেটা ভিতর থেকে বেরোয় না। তাই বড় উদ্ধত্ত নিয়ে হলেও প্রশ্ন করতে খুব লজ্জা লাগছে, তাও করছি। বিয়েটা কি প্রেম করে হয়েছিল না অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? না, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না। হ্যাঁ, যদি একটু সেই গল্পটা শুনতে পাই। গান শেখানো নিয়েই সে গান শিখতো আমার কাছে। তারপর দীর্ঘদিন গান শিখতে শিখতেই ভালো লাগা, এবং সেইখান থেকেই পরিণতি বিয়ে। বাহ। তারও একটা সঙ্গীতে একটা ভালো ট্যালেন্ট ছিল, এবং আস্তে আস্তে সেই ট্যালেন্টটাকে এগিয়ে নিয়ে যায়। তার পরবর্তীকালে এখন তার গান বাজনার চর্চা আছে, অবশ্যই আছে। অনেক অনুষ্ঠান আমরা অনেক সঙ্গে একসঙ্গে আমরা মঞ্চেও গাই, এবং অনেক অনুষ্ঠানে গেয়ে চলেছি। এখন সে একটা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষিকা, সেই জন্য একটু দায়িত্ব বেশি, সেই জন্য একটু গানে নিয়মিত অনুশীলন কমে গেছে, কিন্তু গায়, এখনো গাইছে। এবং
মেয়েও সেই অর্থে আস্তে আস্তে আমাদের পথ ধরেই এগোচ্ছে। তাহলে কোনোদিন আপনার সাথে আপনার স্ত্রীর ঝগড়া হলে তাহলে গান গেয়েই তো আপনারা মানান একজন একজনকে? ঝগড়া হলে কি আর গান হয়? তখন তখন গান হয় না। কেন গান হয় না? কত গুরুদেবের কবিগুরু কত গান আছে গুরুদেবের, যে হ্যাঁ গানগুলো আছে, কিন্তু মানভঞ্জনের গান বা নজরুল গীতিও কত সেগুলো তো আছে। সেই মুহূর্তে হয় না, পরবর্তীকালে আসে সেসব গান। আমি এই জায়গাটা থেকে একটু এগিয়ে যাই এবং এগিয়ে গিয়ে আমি আপনাকে জিজ্ঞেস করি, যখন আপনি গান শুরু করেছিলেন, ঠিক আছে, এবং বিভিন্ন মঞ্চে আপনি অনুষ্ঠান করতেন, সেই জায়গায় আপনি বারবার করে এখনো কথাটা বলেন এবং আমার কথাটা খুব খুব ভাল লাগলো যে আমি এখনো শিখছি, আমার শেখা শেষ হয়নি। অবশ্যই আমি এখনো ছাত্র। এখনো ছাত্র এবং অবশ্যই। এবং মানে হয়তো সারা জীবনই সেটা আমরা হ্যাঁ, কন্টিনিউ একদম। করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ যখন আপনি বা তখন যখন আপনি শুরু করেছিলেন তখন এবং আজ হারটা মাত্রাটা অনেক বেড়েছে, মানে শতাংশটা অনেক বেড়েছে। তালিম ছাড়া গান গাওয়া বা তালিম ছাড়া সঙ্গীত চর্চা করি বলে প্রচার ও প্রসার করা, এই জিনিসটাকে আপনি কি নজরে দেখেন? তালিম ছাড়া গানে বোল্ডনেস থাকে না। নিজের তালিম থাকলে তার একটা আলাদা বোল্ডনেস থাকে, তার একটা আলাদা শক্তি থাকে, যে আমি শিখেছি, আমি শিখে গাইছি, আমার এখানে কোনো ভুল ত্রুটি থাকবে না। থাকবে, গাইবার ভঙ্গিমায় থাকতে পারে নানান রকম, তাহলেও তবুও অনেক বেশি সে নিজের উপর কনফিডেন্ট নিয়ে গান গাইতে পারে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবে। নিশ্চয়ই তালিমটা থাকলে তার আত্মবিশ্বাস অন্য জায়গায় থাকবে। আর এই তালিমের সঙ্গে মানে এই যখন আমরা এই তালিমের কথাটা আসি তখন আরেকটা শব্দ আমাদের এর সঙ্গে আসতে হয়, সেটা হলো ধৈর্য। ঠিক আছে, তো দেখুন আজকেও আমার পডকাস্ট যেটা যাচ্ছে হ্যালো পৃথিবী, এখানেও কিন্তু অনেকজন দর্শক হয়তো দেখে এটাই মাথায় প্রশ্ন নিয়ে বসে থাকবেন যে কখন আমি প্রশ্ন আপনাকে করবো, যে আপনার মতো মানুষের কাছ থেকে যদি আমাকে ক্লাসিক্যাল শিখতে হয়, ঠিক আছে, আমি ওনাদের বৌদ্ধ ভাষায় কথা বলছি বলে কিছু মনে করবেন না কিছু শব্দের ক্ষেত্রে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কতদিন সময় লাগবে একটি বাচ্চাকে সেই জায়গায় একজন সঙ্গীত শিল্পী হিসেবে সমাজে পরিচিত হতে? কারণ এখন দুটো জিনিসের সব থেকে বেশি হিসাব হয়, এখন কালচারের থেকেও হিসাব হয় সময় ইজ টু দ্য মানি, রিটার্ন অন এভরি ইনভেস্টমেন্ট দে ডু ইন দ্য লাইফ। কারণ আস্তে আস্তে আমাদের কালচারাল, এক্স্যাক্টলি কালচারাল ডেপ্রিসিয়েশন একটু ঘটেছে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে এখন মানুষ অনেক বেশি স্মার্ট। তো সেই স্মার্টফোনের দুনিয়াতে দাঁড়িয়ে এখন মানুষের প্রশ্ন সবকিছুতেই হয় এটা, যে আমি কতদিনে শিখবো, কত টাকা খরচা হবে। তো যদিও এটা প্রশ্নটাই করা আমার উচিত নয়, তৎসত্ত্বে দাঁড়িয়েও তুমি প্রশ্ন ঠিকই করেছো, সমাজের জায়গাতে দাঁড়িয়ে কি জানো তো, এটা আবার নির্ভর করে ভগবান তাকে কতটা দয়া করেছেন। গিফট অফ গ্যাব, এক্স্যাক্টলি। ভগবানের দয়া কারোর খুব ছোটবেলার থেকেই ভীষণ থাকে, তাকে একটু 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 করে এগোলেই সে অনেকটা এগিয়ে যায়। এরকম আমার এখনো কিছু ছাত্র, যেমন একটি গ্রাম থেকে আসে দুবরাজপুরের কাছে যশপুর, অর্পণ দাস বলে একটি বাচ্চা আসে, এখন সে 7-8 হয়তো উঠলো, ঠিক জানি না, সে বোধহয় 5-6 মানে 3 বছর 3-4 হলো এসছে। তো খুব শান্ত স্বভাবের এবং ভীষণ ভগবানের দয়া তার উপর আছে, এবং সে ভীষণ ভালো গাইছে সিনসিয়ারলি, এবং খুব ভালো, সেও বড় বড় জায়গায় গাইছে, প্রতিযোগিতায় যাচ্ছে। এরকম ছোটোবেলার থেকে গড গিফটেড একটা ট্যালেন্ট অনেকের, যাদের থাকে তারা তত্তর করে এগিয়ে যায়, আবার অনেকে পরবর্তীকালে চর্চা করতে 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 তৈরি হয়। তো এরকম অনেক পেয়েছি যাদের খুব ছোট্টবেলা থেকে, যেমন ধরো এখন বর্তমানে খুব ভালো সে পরিণত শিল্পী মহুয়া গাঙ্গুলি, তো ওর ছোটবেলাতে অদ্ভুত, আমি অবাক হয়ে যেতাম যে ওর খিদে দেখে, কি সাংঘাতিক ওর একটা আকাঙ্ক্ষা ছিল যে এটা শিখবো, এক্ষুনি করব। তো সেই জন্য ও, এবং সবটা করতে পারতো, সেও বড় বড় জায়গায়, নানান জায়গায় প্রতিযোগিতায় প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, কলকাতার বাইরে, আবার এখন সে তো পরিণত শিল্পী। এরকম অনির্বাণ ব্যানার্জি, দারুণ ট্যালেন্টেড একটা, ওইরকম গড গিফটেড তার
ট্যালেন্ট রয়েছে। এবার ভগবানের দয়াটা কার ওপর কেমন করে বর্তাবে, তো কতটা আছে সেটার জন্য তাদেরকে খুব বেশি করতে হবে না বললে হবে না, করতে হবেই, প্র্যাকটিস লাগবে। হ্যাঁ, অনুশীলন না করে হয় না, কোনোভাবে হয় না। এরা প্রত্যেকে, আমি যাদের কথা বললাম, আমার মেয়ে, এরা প্রত্যেকে নিজেকে নিয়ে ভীষণভাবে ঘষা মাজা করে সব সময়, সব সময়, তা নাহলে হয় না। এবারে এবং আমাদের পাশের জেলার এখন বিশ্বসেরা একজন গায়ক অরিজিৎ সিংও বারবার তার প্রত্যেকটা ইন্টারভিউ বলে যে ঘষতে আমাকে হবেই। এ তো বললাম যে কোনো শর্টকাট নেই, এটা একটাই কথা, অনুশীলন অনুশীলন অনুশীলন, খারাপ হবে আবার অনুশীলন, ভালো হবে আবার অনুশীলন, আবার অনুশীলন, একদমই, এছাড়া আর কোনো কথা নেই। এবং যে যতটা করবে, হ্যাঁ, শুধু যে খেয়াল সাধতে হবে, সরগম সাধতে হবে, তান সাধতে হবে তা নয়, একটা গান নিয়েও রেয়াজ করা যায়। একটা গান নিয়েও যে আমি গাইলাম, কথা নয় আজ, কথা নয়, কথা নয়, কথা নয়, কথা নয়, একটা কাজকে আমি বারবার করলে সেটাও রেয়াজ। এবং আপনার গুরুদেব একটা ইন্টারভিউতে এই কথাটাই বারবার করে বলেছিল যে শুধু সারাগামা বাধানিশা নিয়ে প্রচুর কিছু করা যায়, ওটা নিয়ে খেলো, যত খেলবে তত আসবে। কিন্তু এই আপনি যে হারমোনিয়ামে হাত দিলেন, আমার মাথায় কিন্তু এই চা কফি খেতে খেতে বাঙালি একটু কফি হাউস শুনতে খুব ইচ্ছে করছে, যদি দয়া করে একটু আমাদের। আচ্ছা, আমার স্মরণীয় দিনটাই আসছি, পরে বলবো, এই গানটার পরে আমি শুনি। কফি হাউস অনেক বড় গান তো, একটু শুনি। হ্যাঁ, অনেক, সব থেকে বড় জিনিস যে কফি হাউস, দেখুন এখনো এই যে জায়গায় দাঁড়িয়ে পৃথিবী 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে জিনিস বানিয়ে দেওয়ার চেষ্টা করে, সেখানে আমি এবং S2S মিডিয়ার সঞ্জয় দা, শ্যামল দা সবাই মিলে একটা প্রচেষ্টায় নেমেছি যে এখনো অব্দি লং কন্টেন্ট দেখার লোক আছে। সেই সাহসটা যদি আমরা দেখাতে পেরেছি, তখন আমি জানি যে যে দর্শকরা আমাদের ভালোবাসেন তারা ঠিক দেখবেন। আমার সবাইকে দরকার নয়, আমার সেই সোনাগুলোকেই দরকার যারা আমাদের সঙ্গে মিলবে। কফি হাউস শুনে, কফি হাউস অনেক বড় গান তো, এটা একটু যদি শুনতে পাই, ভীষণ একটা নস্টালজিক গান। এক্স্যাক্টলি। এবং কালকেই আমি আজকে ওই জন্য মার্জনা চেয়ে নিচ্ছি শ্রোতাদের কাছে, আমার গলা আজকে খুব সাথ দিচ্ছে না, কারণ আমরাও আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদেরকে রিস্কেডুল করতে হয়েছে। হ্যাঁ, আজকে আমাকে আর্জেন্ট একটা কারণের জন্য। হ্যাঁ, আজকে আমি হুল ধরে এসেছি কলকাতা থেকে। আমারই খুব খারাপ লাগছে সেটা। ভোরবেলা ওঠা, হুল ধরা মানে 4:30টায় উঠেছি। আমি টালিগঞ্জ থেকে আসছি হাওড়া, সে দুপুরেও খুব ভালো করে রেস্ট হয়নি, আর যার জন্য একটু আছে। তো কালকে আমি কলেজ স্ট্রিট পাড়ায় গেছিলাম, তো কফি হাউসের পাশ দিয়ে পেরোচ্ছিলাম, আর এই গান তো মনে পড়েই। একদমই তাই। La 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 la, কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। La 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 la. নিখিলেশ প্যারিসে, মাইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ালিদ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারি, জীবন করেনি তাকে ক্ষমা হায়। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। বাহ, সত্যি আমার তো কিছুক্ষণের জন্য আমি চোখ বন্ধ করে কফি হাউসেই চলে গেছিলাম আপনার গানটার সঙ্গে সঙ্গে। সুন্দর গান, কি সুন্দর গান, এবং কি সুন্দর ভাবে স্টোরি লাইন, কি সুন্দর ভাবে ব্রিফিং, গোটা গল্পটা কি
অপূর্ব কি একটা অপূর্ব গল্প। একটা গল্প। এবং আজও কফি হাউসে গেলে এই ক্যারেক্টারগুলোকে আমরা ফিজিক্যালি দেখতেও পাই, হয়তো অন্য শরীরে দেখতে পাই। একদম। যারা কফি হাউস যায় তারা খুব ভালো করে একদম। এটা রিলেট করতে পারবে। এবং মানে আমি আপনাকে আমার একটা ছোট্ট স্মৃতি থেকে বলছি, আমি চণ্ডীগড় কফি হাউসেও গেছি, বাট কলকাতা কফি হাউস আর চণ্ডীগড় কফি হাউস পুরোপুরি আলাদা। চণ্ডীগড় কফি হাউস অত ওই আনন্দ আপনি ওই মজা আপনি দেখতে পাবেন না, যেটা আমরা আমাদের কলকাতা কফি হাউসে ফিল করি। এটা অদ্ভুত সুন্দর একটা মানে আমার স্মৃতি। আমি চণ্ডীগড় কফি হাউসে গিয়েও আমি সেম ওখানে যা অর্ডার করি ওখানে তাই অর্ডার করলাম, অলমোস্ট সেম সেম, বাট ওই ফ্লেভারটা আমি পেলাম না যে ফ্লেভারটা আমি এখানে পাই। হ্যাঁ, কারণ বাঙালি যদি চায়ের সাথে একটু গল্প না করে চা স্বাদ একদম আসে না। একদম এটা নিশ্চয়ই। হলো একটা ব্যাপার। তো এই জায়গায় দাঁড়িয়ে যেমন চায়ের একটা সাথে আড্ডা চাই, চায়ের সাথে আড্ডা চাই, এবং আড্ডা দেওয়ার মতন লোকও চাই। লোকও চাই। সবার সঙ্গে কথা বলা যায় না, কথা বলাও একটা নেশা। একদম। ঠিক আছে, তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাইছি, যেমন স্মৃতিতে আমি গেলাম, আপনার সেই স্মৃতিঘন মুহূর্ত কোনগুলো, যে স্মৃতিঘন মুহূর্তগুলো মনে হয় যে আবার যদি কোনো দিন কোনোভাবে, যেমন আমরা এই ফ্লিপকার্টে ফোন কিনি টাইম মেশিন কেনা যেত, তাহলে সেই স্মৃতিঘন মুহূর্তগুলো আমি আবার জীবনে ফিরিয়ে নিয়ে আসতাম। হ্যাঁ, প্রথম কথা যে আমি আমার জীবনের দুটো স্মরণীয় ঘটনা দারুণভাবে আমাকে মনে পড়ে সেই দিন দুটো। সেটা হচ্ছে এক হচ্ছে মান্নাদের সঙ্গে এক ঘরে সকাল 10টা থেকে রাত্রি 8টা কাটানো, বাপরে। একটা ওয়ার্কশপ, সেখানে মাত্র 60 জন স্টুডেন্ট, তার মধ্যে আই ওয়াজ ওয়ান অফ দেম। এবং আমি ভাগ্যবান যে সেখানে আমি সুযোগ পেয়েছিলাম, এবং সবথেকে বড় স্মরণীয় হয়ে আছে যে আমি ওনাকে গান শুনিয়েছিলাম, এবং যার তারপর থেকে ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়। ভীষণ ভালোবাসতেন আমাকে, এখানেও নিয়ে আসি এই রকম ইন্টেরিয়ার জায়গায়, যেখানে আমি যতবার বলেছি জায়গার নাম শিউরি, শিউরি, শিউলি, এবং যতবার আমি বোধহয় 12-15 ফোন করার পরে উনি রাজি হন এখানে আসতে, এবং যতবার জিজ্ঞেস করেছি বলেছি তাহলে ডেটটা কবে হবে, বারবারই বলেন দাঁড়াও পরে ফোন করো আমি ভেবে বলবো। আবার কোথায় যেন অনুষ্ঠানটা, শিউরি, সেটা আবার কোথায়, বারবার আমাকে বোঝাতে হয়েছে বোলপুর শান্তিনিকেতন থেকে কিছুক্ষণ, কলকাতার থেকে 5 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টা জার্নি, এসব বলে তারপর তো সেই গান শুনিয়েছিলাম বলেই উনি আমাকে মনে রেখেছিলেন, এবং সেটা আমার জীবনের একটা স্মরণীয় দিন। এবং পুরো গানটা যতক্ষণ শুনেছেন, এরকম উনি চেয়ারে বসে হারমোনিয়াম নিয়ে গাইছেন, আর আমরা বসে আছি মাটিতে, সেখানে আমার এই ছবিগুলো আজকে আনলে শ্রোতাদের দর্শকদের দেখানো যেত। তো সবাই মাইক ধরে ধরে নানান প্রশ্ন করছেন, উনি গেয়ে চলেছেন ওনার মিউজিশিয়ানদের নিয়ে, ওখানে বসে গেয়েছিলাম অভিমানে চলে যেও না, এবং একটা ক্লাসিক্যাল গান। একটু একটু শুনতে পাই। পুরো গানটা উনি যতক্ষণ শুনলেন ততক্ষণ তালি দিয়ে দিয়ে মাঝে মাঝেই বলে গেলেন এক্সিলেন্ট এক্সিলেন্ট, তারিফ করে গেলেন। শেষ হলো তখন আমাকে বললেন এ তো শেখা গান, কোথায় শেখেন? তখন আমি পণ্ডিত জগদীশ প্রসাদজির কাছে শিখি। বললাম ও ওনাকে কোথায় পান? উনি এখন কলকাতাতে থাকেন। বাহ, আমি ওনার বিরাট ফ্যান, ওনাকে আমার নমস্কার জানাবেন। তো যাই হোক, হ্যাঁ সেই গানটা একটু যদি এক কলিও শুনতে পাই। না অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, না অভিমানে চলে যেও না, না অভিমানে চলে যেও না, এখনই শেষের গান গেও না, গেও না, এখনই শেষের গান গেও না, অভিমানে চলে যেও না, না না অভিমানে চলে যেও না। বাহ, সত্যি মানে কেউ যদি সত্যি অভিমানে চলে যেতে চায়, আপনি তো এই গানটা গেলে সে আর ওখানে যেতেও পারবে না। হ্যাঁ, এগুলো সব একটা কালোজয়ী গান, এগুলো কোনোদিন বাঙালি ভুলবে না, এই গানগুলো কোনোদিন বাঙালির কাছ থেকে চলে যাবে না। সত্যি সত্যি।
আমি এই এই আর একটা স্মরণীয় দিন হ্যাঁ, একটা আমার স্মরণীয় দিন আমি জানতে ছোট্ট চাইছিলাম। করে বলি। হ্যাঁ। সেটা হচ্ছে বর্তমান গুরুর কাছে আমি শুরু করেছি 2001-এ। হুম। সেই শুরু করার মাস 5 পরে, সম্ভবত ফেব্রুয়ারিতে শুরু করেছি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মে মাসে 3 মাস পরে দুপুরবেলা তখন ল্যান্ড ফোন আমি আধো ঘুমে রয়েছি, 3:30 পৌনে 4টে ফোন বেজে উঠলো, ফোন ধরলাম, হ্যালো, হ্যাঁ আমি অজয় চক্রবর্তী বলছি। আমার গোটা শরীরটা কেঁপে গেল, কারণ ওনার কাছে 3-4 মাস হলো ঢুকেছি। হ্যাঁ গুরুজি বলুন। বললো, শোন, জুলাই মাসে শ্রুতিনন্দনের বার্ষিক অনুষ্ঠান, তাতে কয়েকজন সোলো গাইবে, আমি তোকে ঠিক করেছি, তুই একজন তার মধ্যে, ওখানে 2টো সোলো গান গাইবি। আমি বললাম যে বাপরে, তো আমি বিশ্বাস করতে পারছি না। যাই হোক, এই কথাও বোধ হয় তখন বেরোয়নি, আমার কথা বন্ধ হয়ে গেছে। তো বললাম ঠিক আছে, শোন, আমি কালকে বিদেশ চলে যাচ্ছি, আমি জুন মাসের অমুক তারিখে ফিরব, তারপর এসে গান বসে ঠিক করব কি গাইবি না গাইবি। আমি বলছি, গুরুজি কী গাইবো বলুন, একটু ঠিক দেখে রাখবো। বললো, আমার গান অবশ্যই নয়, কারণ আমি গুরুজির গাওয়া গান প্রথম শুনিয়ে আমি এন্ট্রি নিয়েছিলাম, অডিশন নিয়েছিলাম, ওনারই গাওয়া গান যদি কণ্ঠ দাও শুনেছিলাম। আমার গান অবশ্যই নয়, তুই তো মানববাবুর গান গাস, মানবদার গান গাস, ওনাদের যে কোনো গান ঠিক করে রাখবি, আমি এসে ফাইনাল করব, 4-5টা গান দেখে রাখিস। এটা আমার কাছে যে কি পাওয়া ছিল সেই মুহূর্তে, যে ওনার মতো মানুষ আমাকে ফোন করে জানাচ্ছেন। এবং এখনো আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, আমার গুরুজনদের কাছে কৃতজ্ঞ, তাদের আশীর্বাদে তার এত ভালোবাসা পাই। এখনো ওনাকে ফোন করলে, যদি কখনো ব্যস্ত থাকেন, এমন কখনো হয়নি যে উনি কল ব্যাক করেননি, বাহ বাহ, কখনো সত্যি, এরকম সত্যি। হয়নি। সুন্দর এই একটা কিছুদিন সম্পর্ক। আগেও 2-3 বার আমি বলি, গুরুজি ব্যস্ত থাকবেন, আপনাকে বলেন যে আমাদের দরকার ছিল, একটু কথা ছিল, ফোন করিস। আপনি এত ব্যস্ত থাকেন, আমাদের ফোন করতে 20 বার করবি, একবার না পেলে একবার। ওরকম মজার গল্প বলছি, আমি বোর করছি না তো? না 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 না, আমরা শুনতেই চাইছি, এগুলো আমার জীবনের শুনতেই কত চাইছি। সুন্দর গল্প। এরকম মানুষদের সম্বন্ধে, এই যে মান্না দে গান শুনে এক্সিলেন্ট, গানটা শেষ হলো বললেন এক্সিলেন্ট। দেখুন, আমি এ তো আপনাকে শেখা একটা গান। ছোট্ট জায়গায় ইন্টারাপশন করি। আমরা না মানুষ তো, ঠিক আছে, আমরা প্রথমে যে কোনো একটা মানুষের কৃতিটাকে দেখি, কৃতিটা দেখার পর সে মানুষের বাহ্যিক শরীরটা দেখে মোটামুটি একটা নিজের মাথায় প্ল্যান করি যে এই লোকটার পারসেপশন অনুযায়ী এরকম হবে। আপনি যে গল্পগুলো বলছেন সেগুলো শুধুমাত্র আমি নয়, যে শ্রোতারা শুনছে তাদেরও পারসেপশনে সেই লোকগুলোর যে মানে চিত্র এবং নিশ্চয়ই, চরিত্র, এই দুটোকে একদম সুন্দরভাবে আঁকছে। তো এই যখন এত সুন্দর একটা ছবি আঁকা চলছে না, তার মাঝখানে আমি জল দেবো, এরকম তো বোকা আমি নই। তো যেটা বলছিলাম, কি বলছিলাম যেন? আপনি বলছিলেন যে মানে আপনার হ্যাঁ, একটা ঘটনা খুব দারুণ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, আমি গুরুজিকে সকাল 9টা নাগাদ ফোন করেছি, দিয়ে ধরলেন না। আবার 10 মিনিট বাদে ফোন করলাম, ধরলেন না। খুব খারাপ লাগছে, দারুণ ব্যস্ত আছেন, ফোন ধরছেন না সকালবেলা, মানে আমি খুব ডিস্টার্ব করছি। নিজের লজ্জা লাগে, অস্বস্তি লাগে, কারণ ওইরকম একটা মানুষ, একটা মহিরুহ, ভারতবর্ষের সঙ্গীত জগতের এত, কথাটা বললে হয়তো অনেকের খারাপ লাগবে, এত শিক্ষিত লোক আসেননি ভারতীয় সঙ্গীতে, এতটাই শিক্ষিত। তো যাই হোক, তো উনি 2 বার করলাম, তার 10 মিনিট বাদে দেখছি উনি ফোন করছেন। আমি ফোনটা ধরে বললাম, গুরুজি ব্যস্ত আছেন? হ্যাঁ, এখন একটু ব্যস্ত আছি। আমি এখন, বললেন, আমি এখন বোম্বেতে জুহু বিচের ধারে একটা হোটেলে বারান্দায় বসে কফি খাচ্ছি।
আমি তো হাসবো না কি বলবো, এমন যে আছে, বল বল কি বলছিলি বল। এইরকম একটা মানুষ, এইরকম একটা মানুষ যে এই যে উনি উনি কিন্তু আমাকে কল ব্যাক করবেন বলেই উনি চট করে ফোনটা ধরেননি। উনি এরকমই মানুষ। বল, অনেকবার ফোন করেছিলি, বল কি বলছিস। এবং কি লজ্জার কথা, গুরু পূর্ণিমা একবার সকালে আমি 2বার ফোন করেছি, ধরেননি। আর তারপর আমি বাড়ির থেকে বেরিয়েছি 11টা 11:30টার সময়, আর সেই সময় উনি ফোন করছেন, তখন আমার ছোট ফোন, সরু ছোট ফোন। আর আমি অনেকক্ষণ পরে আমার পাঞ্জাবির পকেটে ফোন, আমি পকেট থেকে ফোনটা বের করে, ফোনটাতে দেখা যাচ্ছে না গুরুজি লেখাটা দিনের আলোয়, তখন তো ওই ফোনগুলোতে বোঝা যাচ্ছে না। আমি ফোনটা ধরে বলেছি, হ্যালো। গুরুজি বলছেন, ব্যস্ত আছিস? কি লজ্জা বলো তো, গুরুজিকে আমি গুরু প্রণাম জানাবার জন্য আমি গুরু পূর্ণিমার দিনে ফোন করছি, উনি ফোন করছেন। আমি তখন ভগবান ঈশ্বর তুমি মাটি দ্বিধা বিভক্ত করো, আমি ঢুকে যাই। আমি বললাম যে না গুরুজি, আমি বুঝতে পারিনি, আমি রাস্তায় রয়েছি। না, আমি আজকে আপনাকে প্রণাম জানাবার জন্য ফোন করেছিলাম, আপনি খুব ব্যস্ত ছিলেন। আমি না না ঠিক আছে, ভালো থাকিস ভালো থাকিস। আমি হ্যাঁ গুরুজি, প্রণাম নেবেন। এইরকম মানুষ একটা, এরকম মানুষের সঙ্গে আমি তার প্রত্যেকটা সেকেন্ড শেখার, মান্না দে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অধ্যায় শেখার। জানো, এরকম ঘটনা তার পরিবারের কাছ থেকে আমি শুনেছি। মান্না দে রেকর্ডিং এর আগের দিনে কখনো লাইট ফুড ছাড়া খেতেন না। আর যেদিন রেকর্ডিং বা প্রোগ্রাম, অনুষ্ঠান বা রেকর্ডিং, আগের দিন থেকে লাইট ফুড খাবেন, রাত্রি 9:30টার সময় অবশ্যই শুয়ে পড়বেন, সকাল থেকে উঠে রেয়াজ করবেন, এবং বিফোর প্রোগ্রাম বা বিফোর রেকর্ডিং কিচ্ছু খাবেন না, শুধু স্যুপ, কফি, চা, বড় জোর বিস্কিট। এটা ওনার সারা জীবনের মেনটেনেন্স, ডিসিপ্লিন। ভাবাই যায় না। এই মানুষটাও, হৈমন্ত দিদি গল্প করছেন একদিন, দিদিও আমার খুব কাছের লোক, অনেক গল্প হয় দিদির সঙ্গে। হৈমন্ত দিদি গল্প করছেন, জানিস রেকর্ডিংয়ে গাইছি, মান্নাদা বলছেন, মান্নাদার সুরে তো অনেক গিয়েছেন উনি, জানিস মান্নাদার সুরে গাইছি। হঠাৎ মান্নাদা বলে উঠলেন, কি সুন্দর গলাটা থাকে তোমাদের রেকর্ডিংয়ে, আমার তো জীবনে কোনোদিন রেকর্ডিংয়ে গলাটা ভালো থাকলো না। তো আমরা অবাক হই, মান্না দে বলছেন তার খারাপ গলা নিয়ে সব রেকর্ডিং হয়েছে, তাহলে ভালো থাকলে আমরা কি গান শুনতাম। উনি বললেন জীবনে কোনোদিন আমার রেকর্ডিংয়ের সময় গলা ভালো থাকলো না। তো এইসব নানান গল্প, এগুলোর থেকে আমাদের শিক্ষা, আমরা পথ চলার রসদ পাই। যখন এই নির্যাসগুলো নিয়ে এসে আমাদের এখানকার বাচ্চাগুলোকে শেখানোর জন্য মানে উঠে পড়ে লাগেন, বিভিন্নভাবে শিক্ষাটাকে বিভিন্ন ভঙ্গিমায় নিয়ে যান, কারণ এখনকার মানে মানুষজনের মেশিন বেলা কনসেপ্ট এবং সবাইকে ফার্স্ট হতে হবে ওটা কনসেপ্ট। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার থেকে শেখা কেউ যদি কোনো সময় আপনাকে কোনোভাবে সেই জায়গায় সেই সম্মানটা না প্রেরণ করে, তো সেই জায়গায় দুঃখ হয় না, মনে লাগে না? না ঠিক আছে, অবশ্যই দুঃখ সবাইকে হয়, ক্ষমা করে দেওয়ার চিন্তা ভাবনা ক্ষমাই করে দেন। তো হতেই পারে, হবেই, হওয়ারই কথা। হ্যাঁ, তবে সেগুলো ভেবে তো আমি বসে থাকবো না। হ্যাঁ, না একদমই না, আবার একদমই না। পরবর্তী প্রজন্মকে সেইভাবেই শেখাবো, সেইভাবেই এগিয়ে দেব। আমার কাজ আমি করে যাব। সব ফুলেই মানে যে মানে সব গোলাপের যে কাঁটার পরিমাণটা সেম হবে এটা তো নয়, না, কাঁটা নাও থাকতে পারে কিছুটা উপরের দিকে, নিশ্চয়ই। এবং কেটে নিতে পারলে ফুল ফুলের মতনই নিশ্চয়ই। থাকে। বহু পুরনো ছাত্রছাত্রী তারা ভীষণ সম্মান করে। এবার কেউ কেউ যদি অসম্মান বা অসম্মানের সম্পর্ক রাখলো না, বা স্বীকৃতি কেউ যদি না দেয়, বা সেগুলো তাদের ব্যাপার। এগুলো তো আমার ক্ষেত্রে তো আমার কিছু বলার নেই, তো তাদের। আমি এই জায়গাটা দাঁড়িয়ে একটা জিনিস জিজ্ঞেস করছি, গান গাইতে গেলে ঠিক আছে, প্রথমে আমার একটা নিজের পার্সোনাল প্রশ্ন আছে। এই যে আপনার একটা দারুণ ভয়েস, আমি ছোট থেকে শুনে আসছি, যেটা হাস্কি একটা ভয়েস, এই ভয়েসটা যদি কাউকে আনতে হয় তার থেকে কি করতে হবে, কি করতে হবে? বিকজ আই লাভ ইউর ভয়েস ফ্রম মাই চাইল্ডহুড, আই হ্যাভ টু লিসেন ফ্রম ইউ,
এবং আমি আপনাকে কিভাবে চিনি সেটা হয়তো আপনি জানেন না, কিন্তু আমি আপনাকে প্রচুর দিন থেকে শুনছি, হ্যাঁ। বিভিন্ন ভাবে শুনছি, তাই আমি আপনার গলাটাকে আমার খুব ইচ্ছে করেছে কবে আমার গলাটা আপনার মতন জায়গায় যাবে, যে ওরকম সুন্দর একটা হাস্কি ভয়েস। আমার তো নিজের গলা কখনো নিজের ভালো লাগে না। না, সে আমার গলাটা তো আমার চূড়ান্ত ভালো লাগে না। কোনোদিন কোনো গান গেয়ে আমি স্যাটিসফাইড হই না, হ্যাঁ। বা ভালো লাগে না, মনে হয় কি জঘন্য গাইলাম, কি জানি। শ্রোতাদের ভালো লাগে। হ্যাঁ, শ্রোতাদের প্রচন্ড ভালো লাগে। আমি ধরে নিন আপনার সেরকম একজন শ্রোতা যে বারবার আপনার গলাটার মতো গলা করতে চায়, তো প্রক্রিয়া কি আছে, প্রসেস কি এটার তো আছে? কোনো প্রক্রিয়া নেই, এটা ঈশ্বর দিয়েছেন, ভগবান যেমন দিয়েছেন সেটাকে নিয়ে আমি এগিয়ে চলেছি। তাহলে এই জন্মে আমাকে কিছু পূর্ণ করে যেতে হবে যাতে আমি পরের জন্মে এরকম পাই। না না, তোমার ভয়েস তো খুব ভালো, আর খুব ভালো। আমার তো, আমি এই হ্যালো পৃথিবী অনুষ্ঠানে দু একটি দেখেছি, কিন্তু আমার বললাম যে ওই যে তারপর আমার তোমার অনুষ্ঠান মঞ্চেও দেখেছি, হ্যাঁ এক দুবার হোস্ট হিসাবে হ্যাঁ অনেক আপনাদের অনুষ্ঠানে দেখেছি। অনুষ্ঠানে সাক্ষাৎকার হয়েছে এক দুবার। তো ভালো ভয়েস তো তোমার, আমার মতো ভয়েস তো না, আমার তোমার ভয়েস দরকার এখনো নেই। আপনার জায়গায়, না। আপনার যে হাস্কিনেসটা আছে এটা জন্য আমি কত কষ্ট করেছি। হাস্কিনেসটা তো আমার নিজের পছন্দ হয় না আমার গলা। আপনার পছন্দ হয় না, কিন্তু আমি আপনাকে একটা ছোট্ট জিনিস শেয়ার করি। আমি কোনো এক স্বনামধন্য রেডিও স্টেশন একসময় কাজ করতাম, তো সেখানে কাজ করাকালীন আমার ওখানে যিনি মেন্টর ছিলেন ফর দ্যাট মানে শর্ট অফ টাইম, তো আমি তাকে আপনার গলা শুনিয়ে আমি বলেছিলাম যে আই নিড দিস কাইন্ড অফ ভয়েস ফ্রম মাই সাইড। বলছে ফর দিস ইউ নিড টু ডু আদার এক্সারসাইজ। হ্যাঁ, আমি বললাম যে ওকে শো মি। তো তারপর থেকে আর পরে কোনোদিন আমি সময় পাইনি, মানে আমি হলাম বিনা কাজে ব্যস্ত, অতি ব্যস্ত একটা মানুষ, যে সময় পাই না সবকিছুতেই। সেই জন্যই আজ আমি পেলাম, তাই আমি লোভ সামলাতে পারলাম না আপনাকে জিজ্ঞেস করা। ব্যাপার হচ্ছে যে এটা তো তৈরি করা মানে রেয়াজ করতে করতে তো হয়। যেমন আমার একা শুনে বসে আমি অন্ততপক্ষে বছর 5-6 আমি একা শুনে 6 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা কিন্তু রেয়াজ আমার করেছি। ক্ষেত্রে তো এটা খুব অসুবিধা। না, তোমার তো মানে অসুবিধা কেন আমি সাবজেক্টটা বলছি, গান ধরুন, নয়। হ্যাঁ সাবজেক্টটা গান নয়, এবং আমি যদি রেওয়াজ করি 4-5 ঘন্টা, মানে আমি যদি রেওয়াজ করার কথা ভাবি একটা আসনে বসে, তাহলে পুরো জায়গাটা একটা নিউক্লিয়ার বোমে যতটা লোক পালাবে অতটা লোকই পালিয়ে যাবে। না, কারণ আমি এত না না, তোমার ভয়েস খুব ভালো, ওটা নিয়ে তুমি কোনো রকম হেডেকই করবে না, একদমই না, ভীষণ ভালো ভয়েস তোমার, কোনো প্রয়োজন নেই। একটা জিনিস আপনার কাছ থেকে জানা, আমি আপনার প্রত্যেকটা গান মানে ছোট থেকে শুনে আসছি, ঠিক আছে? দেখুন, আমার কাছে আপনার থেকেই প্রথম মান্নাদের গান শোনা, এটা আপনি হয়তো জানতেন না, আজকে আপনি তো জানছেন। তখন আমি মান্নাদেরকেও চিনতাম না, আচ্ছা, ঠিক আছে, যখন আমি আপনার গলায় শুনেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা আপনার, যখন আমি আপনার সাথে কথাও বলি বা আমি আপনার গানও শুনি, সে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা শব্দের সঠিক উচ্চারণ এখনকার দিনে গায়ক বা গায়িকাদের মধ্যে আমরা দেখতে পাই না, বা কোনো করে একটা কিছু একটা উচ্চারণ করে চলে গেল, সেটা আমরা ধরতে পারলাম না। এই শার্পনেস অফ মানে লাভস, যেটা আমরা বলি লাভস, এই লাভস এর উচ্চারণটা কতটা জরুরি, বা সেক্ষেত্রে আপনি নতুন যারা গান গাইছে তাদেরকে আপনি কি বলবেন যে কি প্র্যাকটিস করলে তারা এটা আরো শার্প করতে পারে? ব্যাপার হচ্ছে, এটা সবসময় বলি যে আমার গানটা যদি প্রত্যেকটা শব্দ শ্রোতার কানে না পৌঁছায়, তাহলে গানটার কোনো মানেই থাকে না। তার মধ্যে সেই ফিলটা তৈরি করতে হবে। তো আমি আজকে বলছি কথা নয় আজ কথা নয় প্রেয়সী, আমি যদি সেই গানটা গাইলাম, আমি যদি সেই শব্দগুলো তাকে পৌঁছাতে না পারলাম, তাহলে তার মনে তো কোনোদিনই ভালো লাগবে না, ফিলই করবে না সে। আমিও যখন গাইছি আমার সামনে কাউকে একটা দেখে, আমি কিন্তু প্রত্যেকটা গান, আমি এই আজকে কফি হাউস গাইছি, কফি হাউসের সেই ক্যারেক্টারগুলোকে আমি দেখতে পাচ্ছি চোখের সামনে। আমি কথা নয় আজ কথা নয়, আমি চোখের সামনে কাউকে দেখতে পাচ্ছি। এই ফিলটা, আবার তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, এটাও যখন গাইছি তখন আমি কাউকে দেখছি, সেটা কোনো অবয়ব নয়, কিন্তু কাউকে দেখছি, তবে আমার গানটা কিন্তু পরিপূর্ণতা পাবে বা পাচ্ছে। একটা গান, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারোনি, তুমিও কি একটু হারোনি? আমি কিন্তু দেখতে পাচ্ছি একজনকে, যে আমাকে কেউ একজন কষ্ট দিয়েছে, আমি তাকে এই কথাগুলো বলছি। এইটা ফিল না করলে এই গানটা
গাওয়া যায় না। একদম, একদম। এইটা সকলকে বলি যে গানের শব্দগুলো দেখতে হবে, পড়তে হবে গানটা, এবং নিজের সঙ্গে একাত্ম করতে হবে গানটাকে, তবে গানটা পরিপূর্ণতা পাবে। একদম। যেমন ধরুন, মানে আমি আপনার মতো তো বলতে পারছি না, আমি আমার বোঝানোর ভাষায় আপনাকে যদি বোঝাই বা আমার দর্শকদের বোঝাই, আমি ভালোবাসি তোমায়, একদম আনন্দতেও বলছি, যখন সে সেরে চলে গেছে তখনও বলছি আমি ভালোবাসি তোমায় ঠিক। আজও। এখানে আজও যোগ করলাম, কিন্তু এই জিনিসটা একই। দুটো জিনিস, হ্যাঁ, কিন্তু দুটো টোন, দুটো ব্যারিটোন, দুটো স্পেস, দুটোর কাজ, দুটো কতটা শার্প সব পেয়ে যাবেন, পৃথক। হয়ে যাবে, প্রত্যেকটা কিন্তু আলাদা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানে ওই জন্যই আমি আপনাকে প্রশ্ন করলাম যে বিভিন্ন আমরা গায়ক গায়িকাদের দেখছি, তারা হয়তো প্রচুর আলোকসজ্জা, প্রচুর যন্ত্রণা সঙ্গ, প্রচুর ভালো জামা কাপড়, দুর্দান্ত মেকআপ, কিন্তু ওই প্রবলেম হলো কান, কান বারবার ধরে নেয় যে উচ্চারণটা ওখানে সব লাগলো। থেকে বড় জিনিস, যন্ত্রের প্রভাবে এখন গান শোনা যাচ্ছে না, হ্যাঁ, সেটা এবার গানের শব্দগুলো পাচ্ছি না, এত যন্ত্র। হ্যাঁ, একদম, একদম, একদম। কিন্তু জানেন তো, মানে আমি একটু ভ্রমণ পিপাসু বাঙালি, ভ্রমণ পিপাসু গরিব বাঙালি। তো এবার কালই তো কোথাও বেরিয়ে যাচ্ছ, কোথায় যাচ্ছ? বেনারস হ্যাঁ, অ্যাকচুয়ালি, মানে সেটা আমি আপনাকে একটা ছোট্ট জিনিস শেয়ার করছি। হ্যাঁ। মানে যে আমি ভ্রমণ পিপাসু গরিব বাঙালি, তো আমার না গান শুনতে খুব ভালো লাগে। এই যে এই কালকে আমি যেখানে যাচ্ছি সেখানেও একজন আছেন, আমার একজন পুরনো মানে শর্ট অফ মিউজিশিয়ানস আছেন, মানে আচ্ছা তারা ওখানে এসছেন। তো আমি আচ্ছা। দূরে বসে তাদের গান শুনবো, কারণ বেনারস তো সঙ্গীতের পীঠস্থান হ্যাঁ, একটা। তো আমি যখন রাজস্থানেও যাই তখন আমি জানি কোন গলিতে গেলে কে রাগ গাইছে, কে সুফি গাইছে। আমি যদি আপনি আমার সঙ্গে জয়পুরে হাঁটেন বা হায়দ্রাবাদে হাঁটেন, আমি আপনাকে প্রত্যেকটা গলি ধরে ধরে বলে দেবো এইখানে আপনি বসুন, এই টাইম থেকে এই টাইম এখানে এই লোকটাই গান গাইবে। বাবা, ঠিক আছে? তো আমি তোমার সঙ্গে যাবো এবার থেকে। তো আমি কলকাতা চিনি না, সত্যি বলছি, আমি কলকাতা সম্বন্ধে আমার আইডিয়া খুব কম, কিন্তু আমি আপনাকে বাইরে এরকম যেমন সাউথ ইন্ডিয়াতে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা কম্পোজ করছে, যারা স্টিল অ্যাকোস্টিকে রেকর্ড করে এবং ওয়ান শট প্লেইং এ রেকর্ড হয়। আবার নর্থ ইন্ডিয়াতেও পাঞ্জাবি যারা ট্র্যাক বানাচ্ছে, আই নো ফিউ অফ দেম। কিন্তু আমার যেহেতু আমার মানে বাড়ির দিকে কিছু লোকজন আছে ক্লাসিক্যাল গান শোনাতো ছোটবেলায়, তো সেই জন্য শুনতে ভালো লাগে বলে আমি ঘুরে ঘুরে বেড়াই সব জায়গায়, মানে গান শুনে বেড়াই। ইভেন আমি রেকর্ডও করি না, আমার কাজ হলো যাওয়া, বসা, চুপচাপ বসে গান শোনা। ওই যে আমি আপনাকে বললাম যে আমি আপনার বাড়ির পাশ দিয়ে পেরোতে পেরোতে আপনার গান শুনেছি ছোটবেলায়, এবং আমি এই জায়গাটা থেকেই বলছি যে আমি আজও যখন আপনার বাড়ির আশেপাশে যাই তখন আমার কানটা খোঁজে যে আপনি কি রেওয়াজ, এখন যদিও প্যাটার্ন আপনার বাড়ির স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, মানে পুরোনো বাড়ির কথা বলছি আমি। তো সেই জায়গাটা দাঁড়িয়ে গান শুনতে আমার খুব ভালো লাগে, এবং আমি কত বড় শ্রোতা আমি জানি না, কিন্তু আমি গান শুনি, কারণ গানের মধ্যে দিয়ে প্রত্যেকটা জায়গার মানুষের চিন্তা ভাবনা, ধরন ধারণ, খাবার, এবং খাবারে কতটা মশলা খায় এটা ধরা যায়। ঠিক ঠিক যেমন আপনি বললেন, আমি রাজস্থানে জয়পুরের একজন সুফি একজন গান, তো ওনার কাছে গিয়ে আমি বসে গান শুনেছি, শেষবারটা ওনার কাছে বসতে পারলাম। উনি এরকম একটা বাটিতে তেঁতুল গুলে খায় গাওয়ার আগে, তাহলে এবং ওইটা যদি আমি 2-3 চামচ খাই আমি হজম করতে পারবো না, ওটা খেয়ে নিয়ে ও গাইতে শুরু করে, এবং সারা সারা রাত, উনি হ্যাবিচুয়েটেড হ্যাঁ, ওটাতে। সারা সারা রাত উনি গান। তো গান শুনতে আমার খুব ভালো লাগে বলে আমি দৌড়ে বেড়াই, গান শুনে বেড়াই। তো সেই জায়গাটা থেকে আমি দাঁড়িয়ে আপনার কাছে জিজ্ঞেস করছি যে গানকে গান হিসেবে গাইতে গেলে কতটা ভালোবাসাটা গানের উপর দরকার, না ওই মঞ্চসজ্জা, যন্ত্রণার সঙ্গ এগুলো দরকার? কারণ এখনকার দিনে আমরা সবসময় দেখি যে স্টেজে যে এলো, ঠিক আছে, সেই স্টেজে আসার একটা সেই হিরোর এন্ট্রি, তার গায়ে লাইট, ঠিক আছে, এখন হয়ে গেছে শো, শোবিজ, হোয়াট উই কল শোবিজ, এখন হয়ে গেছে কনসার্ট, কনসার্ট, কিন্তু আগে ছিল জলসা, জলসা, অনুষ্ঠান, জলসা, এই টার্মগুলো ইউজ হতো। হ্যাঁ। এখন হয় কনসার্ট, এখন বলে আমার শো আছে, হুম, কারণ শোটা ওখানে একটা মানে প্রায়োরিটি পায়, অডিওটা না, ভিজুয়ালটা বেশি হুম, প্রায়োরিটি, অডিওটা প্রায়োরিটি priority। কম পায়, কারণ যুগের সঙ্গে সঙ্গে এগুলো হচ্ছে। তবে আমরা তো সেই যুগের মানুষ নই, অতএব আমাদের সবসময় মনে হয় যেন অডিওটা আমরা পৌঁছে দিতে পারি ঠিকঠাক। সবসময় হয় না, যন্ত্রের বাহুল্য অনেক জায়গাতেই হয়ে যায় এত, যার জন্য পৌঁছায় না সবসময়। যাই হোক, তার মধ্যেই মেনে নিয়েই সব করতে হচ্ছে বা করতে হয়। শিউরিতে যদি কোনোদিন আপনি বিশেষ সুযোগ পান, বিশেষ সুযোগ, এটা আমার শেষ প্রশ্ন আজকের, এবং আমি দর্শকদের কাছে অনুরোধ করবো যে প্লিজ আমার কমেন্টে জানান ফিডব্যাকগুলো, এবং দর্শকরা যদি আবার চান, আবার যদি আপনার সময় হয়, আমি আবার আপনাকে ডাকবো, আবার আপনাকে অনুরোধ করবো প্লিজ আমার সঙ্গে এই উল্টো পাল্টা আমার মানে প্রশ্ন ভান্ডারে একটু আমাকে সঙ্গ দিতে। তো আমার কাছে, আপনার কাছে আমার শেষ প্রশ্ন এইটাই,
ঠিক আছে, অনেক শুরু শেষ, অনেক তৈরি হয়ে একদম সাকসেসের মুখে গিয়ে ফিরে আসা প্রচুর লোকজনকে আমি দেখেছি। তো সিউড়িতে যদি কোনোদিন আপনাকে একটা বিশেষ সুযোগ দেওয়া হয়, ঠিক আছে, যে আপনি একটা অনুষ্ঠান করবেন এবং তার জন্য সব রকম যোগান দেওয়া হবে, ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং সেই অনুষ্ঠানটাতে একটু কাল্পনিকভাবেই আমি যাচ্ছি, সেই অনুষ্ঠানটাতে আপনার হাতে একটা টাইম মেশিনও ধরানো হবে, ঠিক আছে, এবং আপনি চাইলে অতীতের কোনো আর্টিস্টকে নিয়ে এসেও অনুষ্ঠান করতে চাইতেন বা চাইবেন, তাহলে কোন কোন এমন ব্যক্তিত্ব আছে বা কোন কোন সিঙ্গার আছে বা কোন কোন আর্টিস্ট আছেন যারা সিউড়িতে এসে সেই টাইম মেশিনের শোটা আপনার সঙ্গে হয়তো করবে আপনার স্মৃতিতে? যদিও প্রশ্নটা একটু কাল্পনিক, একটু অবান্তর আপনার কাছে পৌঁছাতেও পারে, কিন্তু কোন একটা জায়গায় গিয়ে আপনিও অবশ্যই সঙ্গীতের সরস্বতী লতাজি, লতা মঙ্গেশকর আমরা পাইনি সিউড়িতে, অবশ্যই তাকে চাইবো আমার মুখে চোখের সামনে এসে সামনে বসে গান গাইবেন, শুনবো। বড় গোলাম আলী খাঁ, ওস্তাদ বড় গোলাম আলী খাঁকে সামনে বসে আমি পাইনি, শুনতে চাইবো। টাইম মেশিনে যদি সম্ভব হয় ওইরকম মানুষের গান শুনবো। আর মেহেদি হাসান সাহেব, এই তিনটে মানুষকে আমি অবশ্যই টাইম মেশিনে যদি ধরতে পারি ধরতে চাইবো এবং গান শুনতে চাইবো। আমরা শেষ করব, কিন্তু শেষ করার আগে আপনার কাছে অনুরোধ, এটা একটা গানে গানে আমরা শেষ করব। এবং আমি সকলের জন্য জানাচ্ছি যারা যারা আজকে আমাদের হ্যালো পৃথিবীর পডকাস্ট দেখলেন, আমাদের সঙ্গে ছিলেন শান্তব্রত নন্দন। ওনার নিজের একটি স্কুলও আছে এবং ওনার বাড়িতে উনি শেখান, এবং মোস্ট প্রবলি শুভরতীর মানে আমাদের বাজারপাড়াতে আপনার স্কুলটা আছে। তো স্কুলটা ডাঙ্গালপাড়ায়, স্কুলটা ডাঙ্গালপাড়ায়, বাড়ি বাজারপাড়ায়। তো সেখানে আজ যারা দেখলো আমাদের পডকাস্টটা বা যারা দেখলেন বা দেখছেন, তাদের সকলের কাছে অনুরোধ, যদি কারো মনে হচ্ছে যে আপনার কাছে তালিম নিতে যাওয়ার ইচ্ছে আছে, তাহলে সে যেন পৌঁছায়, এটা প্রথম। এবং দ্বিতীয়, মানে আমি সকল দর্শকদের অনুরোধ করছি যে যারা যারা দেখলেন, তাদের যদি মনে হচ্ছে কোনো প্রশ্ন আমি মিস করে গেলাম বা কোনো প্রশ্ন আমি করতে পারলাম না, বা আমার জায়গায় আপনি বসলে আরও বেটার প্রশ্ন করতে পারতেন, তাদের সকলকে অনুরোধ করবো ফিডব্যাকটে বা কমেন্টে আমাদেরকে সেই প্রশ্নগুলো জানান। ভবিষ্যতে হয়তো আপনি আমার চেয়ারে বসেও হয়তো প্রশ্ন করতে পারেন। এবং যদি আপনারা চান এবং শান্তব্রত বাবুর যদি সময় হয়, আমরা আবার সেকেন্ড এপিসোডে যাব আপনাদের নিজেদের চ্যানেল S2S মিডিয়ার হ্যালো পৃথিবী পডকাস্টে। এবং আমি শেষ করতে চাইছি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করে আর একটা গান দিয়ে, এবং একটা ছোট্ট অনুরোধ ছিল, যদি আমি জানি না এটা করাটা কতটা উচিত হবে, আমি বড় বায়না করি তো তো ওই যে আমি বললাম আমার গান শুনতে বড় ভালো লাগে, তো আও কি জব তুমো সাজনা, যদি সম্ভব হয়। আমি কোনো গান আমি কোনোদিন গাইনি, তো আমার মানে বলাটাও উচিত নয়, তা সত্ত্বেও দাঁড়িয়েও ওই যে আমি বললাম আপনার গলাটা নিয়ে মাঝে মাঝে যখন রাতে স্বপ্ন দেখি বা চিন্তা করি। বর্ষার সময় একটা ছোট্ট বর্ষার দুটো লাইন, তাই হোক। কি সুন্দর কথা, দেখো জটিলেশ্বর মুখোপাধ্যায়ের লেখার সুরে কি সুন্দর কথা। ও বর্ষা রে, ও বর্ষা রে, সবাই তোকে বরণ করে শুধু আষাঢ়ে, আমি জানি আমার চোখে তোর বাস 12 মাস। ও বর্ষা রে, সবাই তোকে বরণ করে শুধু আষাঢ়ে, আমি জানি আমার চোখে তোর বাস 12 মাস। आओगे जब तुम साजना, আমি বোধহয় প্রথম গানটা গাইছি। অনেক অনেক ধন্যবাদ। আমি শুনেছি, কানে একটু ঢুকে আছে, জানি না আমি কেমন গাইতে পারছি, কেমন আজকে তোমার অনুরোধে আমি দু লাইন, আমার অনুরোধ এবং যা এর জন্য যা মানে এই आओगे जब तुम साजना, अंगना फूल खिले, आओगे जब
तुम साजना आंगना फूल खिले। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে এবং আমার এই ছোট্ট অনুরোধটা রাখার জন্য। আমি খুব গাইলাম। খুব খুশি হলাম। কেমন গাইলাম জানি না, আমি আমিও কখনো একজন আপনার গাইনি। ভক্ত এবং অনেক ছোট থেকে ভক্ত, তাই ধন্যবাদ। এইটুকু Thank you. আমার মানে খুব সৌভাগ্য, ঠাকুরের কাছে অনেক কৃপা, সঞ্জয়দের কাছে অনেক ধন্যবাদ এবং শ্যামলদের কাছে অনেক ধন্যবাদ যে এরকম একটা জায়গা করে দেওয়ার জন্য, যে আমি সামনে বসে আমি যা গান শুনতে ভালোবাসি তাকে এরকম অনুরোধ করতে পারলাম এবং আমার অনুরোধে তিনি একটা গান গাইলেন। আপনারা সকলে দেখছিলেন, আমাদের সঙ্গে ছিল শান্তব্রত নন্দন। দুর্দান্ত আমরা একটা সন্ধ্যে কাটালাম, দুর্দান্ত কিছু গল্প আমরা শুনলাম। আবার আমি আপনাদেরকে বলছি, সৌহার্দ্য কমিউনিকেশন আমাদের সাপোর্ট করছে ফর এনি কাইন্ড অফ প্রিন্টিং অ্যাট ইউর ডোর স্টেপ। ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ সৌহার্দ্য কমিউনিকেশন অ্যান্ড প্রিন্টিংস। তার সঙ্গে সঙ্গে জানাই হ্যালো পৃথিবীতে আজ কি কি আপনার ভালো লাগলো, কি কি খারাপ লাগলো, কি কি বেটার করা যেতে পারতো আপনার নিজের চ্যানেল S2S মিডিয়াতে, সেটা আমাদের জানান থ্রু কমেন্টস অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার। এবং সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আমিও আজ আপ্লুত, এখানে এসে ভীষণ 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 ভালো লাগলো। ভীষণ, আমাদেরও খুব ভালো লাগলো এতটা সুন্দর একটা সময় পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ। স্বনামধন্য চিকিৎসক সুবোধ সাহার নামাঙ্কিত একটি অত্যাধুনিক মাল্টি স্পেশালিটি হাসপাতাল তার প্রিয় শহরেই। তাই আর দূরে যাবেন কেন, সিউড়িতেই পাবেন আপনার সুরক্ষার সমস্ত ধরনের প্রতিশ্রুতি। ডাক্তার সুবোধ সাহা হাসপাতাল, আপনার সুরক্ষার প্রতিশ্রুতি, একেবারে আপনার পাশে।